সো আজকে খুব রেসপেক্টিভলি আমি বলবো যে আমার সঙ্গে যিনি এখানে উপস্থিত আছেন, এই ভদ্রলোক জার্নি করেছেন প্রায় 8 থেকে 9 ঘন্টার মতো, চিটাগং থেকে এখানে এসছেন, এবং তিনি আমার এই ক্ষুদ্র কর্মের প্রথম অতিথি এবং প্রথম এপিসোডের প্রথম গেস্ট। চলুন তার সঙ্গে আমরা একটু পরিচিত হই। ভাই, প্রথমে নামটা একটু বলতে হবে। আমার নিকনেম শিমুল, পুরোটা নামটা হচ্ছে নাজমুল হাসান মাহমুদ। বয়স কত? 40-এর কাছাকাছি? না না না, তাহলে 36। 36। ওকে, ফাইন। আব্বা হচ্ছে বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা ছিলেন। টানাপুরার মধ্যে সংসার চলে। এসএসসি দিয়ে আমি 98-এ, তো শহরে আর পড়া হয়নি। আব্বা বলছে তুমি করো, ওই পলিটেকনিক্যালে লেখাপড়া করো। তা আমি আব্বুকে বললাম না, আমার ওটা পড়তে ইচ্ছে করতেছে না, আমি হইলে একদম বিসিএস ইঞ্জিনিয়ারিং পড়বো, আর না হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়বো। কোন অবস্থায় মানে সায় দিচ্ছিল না। আব্বা যখন আমার জোরাজুরি করে নাই, বলছে ঠিক আছে তুমি তাহলে কলেজে ভর্তি হও। তো আবার আমি হিসাব করে দেখলাম আমার যে মার্কসটা আসলো ওটা দিয়ে আমি তো মেডিকেলে চান্স পাচ্ছি না। তো কমার্সে অ্যাডমিট নিলাম আমার নাজিরহাট কলেজে। মিড টার্ম পরীক্ষা হবে সামনে। তা আমার তখন আমার বন্ধু বান্ধব তো ছিল, তা বলছে কলেজে না এক সুন্দর মেয়ে আসছে, মানে খুব সুন্দর একটা মেয়ে আসছে। ওকে, কমার্সে ভর্তি হয়েছে। তা আমি তো কমার্সের ফার্স্ট বয়। এবার ক্লাস করা শুরু করলাম। তো ক্লাস করতে গিয়ে তাকে আমি দেখলাম, ক্লাসে দেখলাম, প্রথম দেখা জাস্ট একটা ক্লাস, মনে করেন সে আমার ক্লাসমেট হিসাবে আমি তাকে দেখলাম, কিন্তু কথা আমার একটা বয়স একটু কিছু এখনো, মানে কেউ যদি নিজে থেকে না বলে আমি কিন্তু কারোর সাথে কথা বলি না। এরকম ফার্স্ট ইয়ার চলে গেল। ডিগ্রিতে ফার্স্ট ইয়ারের পরীক্ষা যখন হলো তখন আমি আবার ফার্স্ট হলাম। ও ছদ্মনাম ইউজ করতো কলেজে। ওকে, ওর নাম ছিল প্রীতি নামে চিনতাম সবাই। তো তার নাম ছিল আকলিম আক্তার, পুরা নাম। পুরা নামটা ছিল আকলিম আক্তার। আচ্ছা, মানে সার্টিফিকেট অনুযায়ী কলেজের নামে তো সবাই প্রীতি নামে চিনত। ওকে, সবাই প্রীতি, মানে সে পপুলার ছিল তখন, মানে সুন্দর ছিল, কলেজে একটা সুন্দর মেয়ে থাকলে যা হয়। তো হঠাৎ শুনলাম মেয়েটা ওই কয়েকজন বকাটের ছেলেকে, শহীদ মিনার ছিল ওখানে চড় দিছে। মেয়েটা চড় দিয়েছে? হ্যাঁ, মেয়েটা আপনার কানে আসলো? হ্যাঁ। ওকে, তো আমি কিন্তু শুনলাম, আমি কিন্তু দেখি নাই, বা যেদিন ঘটনা ঘটলো ওই দিন আমি কলেজে যাইনি। আচ্ছা। তা আমি একটু টেনশন করলাম, কেন এটা তো মানে ঠিক হয় না, কারণ তারা তো যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটাতে পারে। ততদিনে মেয়েটার সঙ্গে আপনার কথাও হয় না? পরিচয়ও হয়নি? আচ্ছা। পরের দিন সে তার বড় ভাইকে নিয়ে আসলো কলেজে। তো আসলো, আমি দেখলাম, দূর থেকে দেখলাম সে আবার ওনার সাথে ওর বড় ভাইয়ের সাথে চলে গেল। এরকম কয়েকদিন চলে আসছি। তো এই যে কয়েকদিন সে আসে নাই, তার নোট দরকার ছিল। হ্যাঁ, ক্লাসের ফার্স্ট বয়ের কাছ থেকে নোট নেওয়া হবে এখন। তাও পিছন থেকে আমার নাম ধরে ডাক দিল। আচ্ছা, হ্যাঁ, মানে বাউন্ডারির বাইরে। এটাই প্রথম কথা? হ্যাঁ, আমার সাথে ওর প্রথম কথা সেখানে। এমনিতেই কি ওনাকে নিয়ে আপনি কিছু ভাবতেন কিনা দেখার পরে, যে না ভালো লাগে? কিছুই ছিল না, তখন অত বেশি মনে ছিল না। হ্যাঁ, পিছনে আমার ইকোনমিক্স এর নোটটা, অমুক স্যারের নোটটা তুমি তো আসছিলা, আমাকে একটু দাও না। তাহলে ঠিক আছে, আমার খাতাটা নিয়ে যাও, ওখানে আছে সব। আমি দিয়ে দিলাম। তো ওর বাড়ি যেখানে, ও সব সময় একটা পরিচয় দিত, ওর বাড়ি যেখানে সেখানে পরিচয় সে আমাকে মানে কাউকে দিত না। হ্যাঁ, ধরেন ওর বাড়ি বলতো শহীদপাড়া, মানে গ্রামে তো পাড়া বলে এগুলাকে। হ্যাঁ, শহীদপাড়া। তারপর ওর যে পরিচয়টা দিত ওই আশেপাশে আমার রিলেটিভ ছিল। হ্যাঁ, তো রিলেটিভ থাকার পরে আমি একদিন বেড়াতে গেলাম ওই আমার রিলেটিভের ওখানে। শহীদপাড়া বলছেন, শহীদপাড়া তো পাশেই। তা আমি দেখি আজকে ওর সাথে একটু ওর বাড়ি খোঁজ পাই কিনা দেখি। ও কিন্তু আমার কাউকে কোথাও অ্যাড্রেস দিত না। ওর নামটা ওই যে প্রীতি বলতো, প্রথম থেকে কিন্তু আমি মানে ধারণা করতে পেরেছিলাম ওর নামটা কিন্তু প্রীতি না। আচ্ছা আচ্ছা। তো আমি কিন্তু কখনো ওকে প্রীতি নামে ডাকতাম না। ওকে, আমি সবসময় ওকে আকলিমা নামে ডাকতাম। তা আমি রিক্সা ডাকলাম, রিক্সা ডেকে যাই, রিক্সা তুমি শহীদপাড়া যাবো? যাবো, চলো। এখন ওর বাড়ি তো আমি চিনি না, বা স্পেসিফিক এইটাই তাদের বাড়ি, সেটা শহীদপাড়াটা তো অনেক বড় পাড়া। আমি ধারণা করলাম সুন্দরী মেয়ে যখন সবাই তো চিনবে। ওকে, সবাইকে বলুন ওই সুন্দরী মেয়েদের বাড়িটা কোথায়। ওকে, তো আমি রিক্সা নিয়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি প্রায় আসরের টাইম তখন।
আমি কয়েকজনকে জিজ্ঞাসা যে এরকম একটা নামে একজন মেয়ে ছিলেন, প্রীতি নাম। তা সবাই তো আর মূল নামটা জানবে না, আসল নামটা জানবে না, নিক নেমে তো চিনবে প্রীতি। প্রীতি নাম, কেউ তো আমাকে আইডেন্টিফাই করতে পারে না। হঠাৎ করলাম একজন বয়স্ক লোক বললো, ওনাদের বাড়ি তো এখানে না, চশমা পরে না, ও চশমা পরতো তখন। হ্যাঁ হ্যাঁ, আর লম্বা, হ্যাঁ হ্যাঁ লম্বা, সুন্দর, হ্যাঁ সুন্দর। ওদের বাড়ি তো এখানে না, ওদের বাড়ি হচ্ছে মানে ওনার বাবার নাম হচ্ছে রুনু। তো যখন গেলাম, ঢুকলাম, মানে তখন বুকটা দুপ দুপ করতেছে, কি বলি না কি বলি। তো ও আবার তখন দেখলাম ওর আব্বা উঠানে বসে আছে, মোরানি উঠানে বসে আছে। আমি সালাম দিলাম, সালাম দিয়ে, না ক্লিমা আছে? হ্যাঁ আছে। হ্যাঁ আপনি কি? আমি ওর ক্লাস ফ্রেন্ড, একটা নোট ছিল ওইটার জন্য আসছিলাম। তখন ও ডাইনিং টেবিলে বসে বাচ্চা পড়াচ্ছিল। হ্যাঁ, কেজির স্টুডেন্ট পড়াচ্ছিল কয়েকজন, মনে পড়া। ও আমার নাম, আমার কণ্ঠ শোনার সঙ্গে সঙ্গে কিন্তু আর সে চিনতে বের হইলো। তো স্বাভাবিক রিসিভ করছে, রিসিভ করে ড্রয়িং রুমে বসাইলাম। তো কথা বললাম, অবাক হয়ে গেল। কিন্তু মানে সে কিভাবে আমাকে রিসিভ করে কিভাবে নিবে সে বুঝতে পারতেছিল না তখন। তো ওনার আব্বা আসলো আমার কাছে, আমি জিজ্ঞেস করলাম, আমার বাবা অনেকক্ষণ উনি কথা বললো। তো যখন আমি কথা বললাম, কথা বলার সঙ্গে সঙ্গে আমি কিছু তরিকতের আলোচনা করলাম, মানে আধ্যাত্মিকতার বিষয় নিয়ে আলোচনা করলাম, জ্ঞান। তো উনি বুঝতে পারলো আমার এই সময় আমার জ্ঞান আছে, মানে যতটুকু আছে, মানে আমি কথা বলতে পারি এগুলা নিয়ে। তো উনি অনেকক্ষণ কথা বললাম আমার সাথে এই বিষয়ে। এরপরে চলে আসলাম। এরপরে মোটামুটি যখন নোট নিল, নোট নেওয়ার পরে একটু কথাবার্তা, তো একসাথে মনে করেন যে যাওয়া আসাটা, টাইম পাস করা, আসাটা হয় না কিন্তু যাওয়াটা হয় আমার সাথে। তো এরকমই চলে। এরপরে যখন ও আমার সাথে আসা যাওয়া করে, তখন কলেজের ভিতরে মানে একটা রব উঠে গেল, মানে ওরা দুজনে প্রেম করে। হ্যাঁ, তো আমরাও তো বেশি এটা নিয়ে তো মানে হেডেক ছিলাম না, ও হেডেক ছিল না, আমিও না, জাস্ট একটা ভালো বন্ধু হিসাবে। আচ্ছা, ইন দ্য মিন টাইম ওকে অনেকে অফার করছে, আমি দাঁড়িয়ে থাকতে আমি শুনতেছি, আমি তোমাকে এরকম করবো, হাঁটতে হাঁটতে মানুষ অফার করতেছে তাকে। আমি তখন কেউ যদি আসার পিছনে চলে আসতাম। তো এরকম, তো একদিন দেখলাম সবাই মোটামুটি কলেজের টিচার নিয়ে সবাই এক সুরে বলছে না আমরাই একসাথে প্রেম করি, যেহেতু মুভমেন্ট করেন একসাথে সবাই। ইন দ্য মিন টাইম ও একদিন আমার বাড়িতে নিয়ে গেলাম তাকে, গ্রামের বাড়িতে। আমার আব্বা আম্মারও ওকে দেখে না খুব পছন্দ করছে। আব্বা আম্মা মনে করছে মনে হয় আমার ছেলে প্রেম করে, একদম প্রকাশ করে না, কিন্তু আমি বুঝতে পারছি। আমার ভাইরাও দেখি, আমার ভাই বোনরাও মোটামুটি সবাই রিসিভ করছে। এবং এরপরে ঈদে আমি ওদের বাড়িতে গেলাম, ঈদের সময় বাড়িতে গেলাম। তো এরপরে দেখি আমার ভাইও গেছে, আমার ছোট ভাইটা, এই কেমন কেমন খবর নিয়ে ও চলে গেছে। দুর্ভাগ্যবশত মানে আমি ফেল করে ফেললাম, ক্লাসের ফার্স্ট বয় ফেল করে ফেললো। আমি ফেল করলাম, একমাত্র ওই পাস করছে, আমাদের ব্যাচের সবাই ফেল, মানে ডিগ্রি ফাইনাল পরীক্ষায়। এটা আমি তো মেনে নিতে পারতেছিলাম না, খুব স্বাভাবিক, অসম্ভব ব্যাপার। আমি তো ফেল করার লোক না বা ছেলে না। কিসে ফেল করলাম? ইংরেজিতে। চলে আসলো ইয়াতে, শহর, ও গ্রামেই ছিল। আমি আমার মতো করে আবার প্রিপারেশন নিয়ে, এখন কি আমি কি একটা পরীক্ষা দিব নাকি সবগুলা দিব? একটা পরীক্ষা দিয়ে পাশ করা আমার জন্য আবার কি কেমন, একটা পরীক্ষার এফার্ট দিয়ে পাশ করব? আমি সব দিব, আমি আবার সব পরীক্ষা দিয়ে তারপর আবার পাশ করবো। একটা পরীক্ষা দিয়ে আবার আমি আমার ক্লাসটা লেখাতে চাই না। আমি একবার তো পাশ, অন্য সাবজেক্টে পাশ করছি, কিন্তু আমাদের ওই সময় একটা সুযোগ ছিল, একটা পরীক্ষা দিতে চাইলে পারতাম না, আমি সব দিব। আমি সব দিলাম। ইন দ্য মিন টাইম আমি একটা বিজনেস শুরু করলাম, মানে আমার স্ট্রাগল জীবনের প্রথম, মানে বাবা তো রিটায়ার্ড, কিছু করতে হবে। তো আমার এক বন্ধু আমাকে, শুরু করলাম না ওইরকম, আমার এক বন্ধু এসে আমাকে বললো, স্কুল ফ্রেন্ড, সে আমাদের স্কুল ফ্রেন্ড, হয়তো বনফুলের একটা এজেন্ট দিচ্ছে, অল্প টাকা হলে চলে। বনফুল মিষ্টি, ওই যে বনফুল মিষ্টি, কত টাকা লাগবে? হয়তো মনে হয় 20-25 হাজার টাকা দিলে হবে।
আব্বাকে বললাম, যেহেতু আমি তো মনে করেন ডিগ্রি আবার নতুন করে, তখন আমার ক্লাসটা অত বেশি করতে হচ্ছে না, তাই ফাঁকে ফাঁকে এই কাজটা আমি শুরু করলাম। আব্বাকে বললাম, আম্মা আমি একটু ব্যবসা করবো। কি ব্যবসা? আমি এজেন্ট নিব। হয়তো না, এগুলো তো পারবো না। কেন? হ্যাঁ, আমাদের ফ্যামিলিতে কেউ ব্যবসা করে নাই, আমাদের ফ্যামিলিতে সবাই চাকরিজীবী। তোমার দাদা করছে, আমি করছি, আমার দাদার দাদাও করছে, সবাই চাকরি। কেউ তো বাইরে যেখানে আমার বাংলাদেশ রেলওয়ের সাথে সম্পৃক্ত সবাই। তাহলে না তুমি পারবো না। না আমি পারবো। তা আব্বাকে জোড়া জোড়া আব্বা আমাকে টাকা দিল 20,000 টাকা। তার বন্ধুটা আমাকে 5,000 টাকা দিল। 25,000 টাকা দিয়ে আমি ওদের বিজনেস শুরু করলাম। বিজনেস মানে ওদের অফিসে গেলাম। ওদের অফিসে গেলেন? হ্যাঁ, ওদের সব বায়োডাটা দিলাম, সব লিস্ট করলাম। তো বলছে মাল কিনো। ঠিক আছে, মাল কিনবো। কত টাকার মাল কিনবেন? 25,000 টাকা। না, 25,000 টাকা মাল তো দেওয়া যাবে না। কেন? আমার গাড়িটা পৌঁছতে এখানে একটা তেল খরচ আছে না, তেল খরচের জন্য 50,000 টাকার মাল কিনতে হবে। তো আমি কোথায় পাই আর 25,000 টাকা? আচ্ছা, এসে দুই বন্ধু মিলে আবার মানে চিন্তা করলাম, তো ধার করলাম। কত সালের গল্প এটা? এটা 2004-এর দিকে। 2004-এ আমি আমাদের রেজাল্ট দিল। কিন্তু এই জিনিসগুলো কিনে আপনি বিজনেস করবেন কোথায়? দোকান কেনা হয়েছে? না না, দোকানও কেনা হয়নি। এজেন্ট হলো একটা রুম নিলে তো হয়। ও আচ্ছা আচ্ছা, আপনি কিনে নিয়ে আবার বিভিন্ন দোকানে দিয়ে দিলেন। দোকানে সেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আর বিজনেস তো তখন ধারণা ছিল না, আমি তো অত খুব সহজ মনে করছি। আসলে তত সহজ না বিজনেসটা। রাইট রাইট, ইটস ডিফিকাল্ট। হ্যাঁ, তো করলাম কি, ধার করে আবার 50,000 টাকা নিয়ে গেলাম, মাল দিল। যেহেতু আমার ক্যাপিটাল ছিল না, আমাকে সব টানির মধ্যেই বিজনেসটাকে রান করতে হতো। তখন আমি তো অত সময় দিতে, আমি তো আমার পড়ার মধ্যে মনোযোগ, কারণ আমি একটা পরীক্ষা দেবো না, আমাকে সব পরীক্ষা দিতে হবে। আমি পড়া নিয়ে ব্যস্ত থাকতাম। ওই আমার বন্ধুটাই বিজনেস দেখাশোনা করতো। আচ্ছা, সে ওয়ার্কিং পার্টনার হিসেবে ছিল। তো আমার সবসময় একটা টেনশন কাজ করতো, প্রতিবারই মাল আনতে আবার কিছু একটা ইনভেস্ট করতে হতো। ওকে, ওই টাকাটা আসবে কোথায়? আবার কোথা থেকে আসবে? আবার আব্বু থেকে নেওয়া বা বোনদের কাছ থেকে। আমার বোন যিনি বিয়ে হয়ে গেছে, উনি তো আমার দুলাভাইয়ের কাছ থেকে মানে চেয়ে নেওয়া, এরকম টুকটাক আবার দিয়ে দেওয়া, এগুলা এরকম করতাম। কিন্তু আমার পরীক্ষা হয়ে যাওয়ার পরে এসে তো আর আমার তেমন একটা আকলিমার সঙ্গে আর যোগাযোগ হয় না। মাঝে মধ্যে তখন ফোন বের হলো, হ্যাঁ দোকান ছিল তো ওদের বাড়ির পাশে একটা, এরকম আমাদের যেরকম বাড়ির পাশে একটা ফোন সেন্টার ছিল, ওখান থেকে কল করতাম, ওর নাম্বারটা নিয়ে আমি ফোনে কথা বলতাম। জাস্ট হাই হ্যালো কেমন আছো ডেকে দিতে বললে ডেকে দিত, 10-20 মিনিট ওখানে কথা বলতাম এমনি জাস্ট। সিটি কলেজে ম্যানেজমেন্টে মাস্টার্স করার জন্য ভর্তি হলো। আমি পড়ালেখা শুরু করলাম, এদিকে পরীক্ষা দিব। আবার পরীক্ষা দেওয়ার বিজনেসের ভিতরে অনেক আমার সে ঈদ আসলো, আমি অনেক ইনভেস্ট করলাম। আমার বন্ধুটা মিন্দাম একটা সময়ে দেখলাম যে ক্যাপিটালের ঘাটতি হলো। আমি হিসাব ঠিক আছে, ক্যাপিটাল নাই, কিন্তু আমি ক্যাপিটাল এনে দিলাম, ক্যাপিটাল কই? সে বলছে আমি জানি না। কি জানো না? এটা কি অসম্ভব? জানো, তোমাকে হিসাবে বসো। দেখি আমার মার্কেটের ক্রেডিটে যেগুলো ক্রেডিট দেওয়া হলো, কিন্তু আমার ওখানে খাতায় নাই। হ্যাঁ, আঘাত পেলাম এটা। ওইদিন চাঁদ রাত ছিল, টাকা তুলতে হবে সবার কাছ থেকে। তা আমি তো চাঁদ রাতের সময় একটা এক্সট্রা ইনভেস্ট করতে, আমি কারো কাছ থেকে মানে টাকার বিনিময়ে টাকা নিয়েছি, তাদেরকে পে করে দিতে হবে টাকার। তাদেরকে বলছি প্রফিট দিব তোমাদেরকে আমি, মানে এরকম। আমার বন্ধু মহল ছিল, তার কাছে টাকা আছে, কিছু করতে পারছে। আমি 2 লাখ টাকা আমি দাও, তোমাকে 5-10 হাজার টাকা আমি দিও লাভ করে। তা আমাকে দিয়েছে। আমার এটা আমি কোথায় পাবো? দিতে হবে তাকে। ক্যাপিটাল নিয়ে টানাটানি। হ্যাঁ, ক্যাপিটাল নেই, মানে বিজনেসের প্রথম ধাক্কা এখানে। আমার টার্গেটটা ছিল সব সময় ধাপে ধাপে বড় হওয়া। তা আমি তো ফটিকছড়ি এরিয়ার এজেন্ট ছিলাম। তা আমার চিন্তা যে আমি ফটিকছড়ি না, আমি একটু হাটহাজারি যেতে হবে, মানে একটু বড় করা, মানে এরিয়াটাকে একটু বড় করতে হবে। ইন দ্য মিন টাইম আমি ওই বনফুল কোম্পানিকে অফিসকে বলে আমি ওই এরিয়াটাও নিয়ে ফেললাম। ওই ঈদের পরে কিন্তু আবার আমার বন্ধুটার সাথে আমার সেপারেশন হয়ে গেল, কারণ সে আমার ক্যাপিটাল ঘাটতি করে দিল। যাক, ওরভাবে ও চলে গেল। ও যখন চলে গেল, আমি আব্বাকে বললাম, মানে প্রলুব্ধ করলাম আর কি, আব্বা আমার টাকা আর একটু বেশি দিলে এটা নিতে পারে, আমাদের মনে হয় আর একটু বেশি প্রফিট হবে। তা আব্বা নিজের ওই এফডিআর ব্যাংকে আমার কিছু টাকা দিয়ে দিল। তা আমি ওই এরিয়াটা নিলাম। তো ওই এরিয়াটা নিয়ে এবার আমি চলে আসলাম, যেহেতু হাটহাজারি একটা বড় এরিয়া নিলাম। আসলে আমি 2টা এরিয়া কভার করতে পারছিলাম না। ক্যাপিটাল দিয়ে
এবং পারছিলাম না। ইন দ্য মিন টাইম একদিন শুনলাম ও প্রথম, ওর আব্বা মারা যাওয়ার প্রথম ফোনটা আমাকে করছে, আমার আব্বা তো নাই। মোটামুটি ওদের ফ্যামিলির সাথে এক পর্যায়ে আমাদের একটা বন্ডেজ তৈরি হয়ে গেছে। বন্ডেজ, ওদের ফ্যামিলিও আমাকে ভালো রিসিভ করছে, ভালো ছেলে হিসাবে জানে। ওরা মানে মা বা ভাই বোন সবাই আমাকে মোটামুটি রিসিভ করছে। মানে এখন মাঝে মাঝে আমার কাছে কিছু কিছু শেয়ারও করে, ফ্যামিলিগত কিছু শেয়ারও করে। ইন দ্য মিন টাইম আমার ফ্যামিলি তো সবাই জেনে গেল কি মানে ওর সাথে আমার একটা ভালো বা প্রেম সম্পর্ক গড়ে উঠছে। কলেজে তো ছিলই, কলেজের প্রেম সম্পর্ক বলতে কি আপনাদের নিজেদের মধ্যে ধরনের কথাবার্তা? আমাদের কখনো কথাবার্তা হয় নাই। আচ্ছা, হ্যাঁ কখনো কথাবার্তা, ভালো বন্ধু ছিলাম। ভালো বন্ধু ছিলাম। একটা জিনিসকে ভয় পেতাম সব সময়, সেটা হচ্ছে যে আমি চিন্তা আমি প্রেম করব, কিন্তু তো দুজন তো বয়স তো সমান, একই ক্লাসমেট, তোমার প্রেম করে তো লাভ নাই, সেটা আসবে না, হয়তো মানে নিজের লাইফকে কেন জ্বালিয়ে ফেলবো, সময় নষ্ট হবে না। সেজন্য ওই কথাটা কখনো বলার মানে মনে চাইলেও বলার সুযোগ দিই নেই, বলার কখনো সুযোগ দিই নেই এটাকে। কারণ আমি জানি সে একটু জেদি টাইপের মেয়ে ছিল। অসম্ভব জেদ তার, অসম্ভব রাগ, সে অসম্ভব রাগ ওর। তো সে আমাকে অনেকবার তুই করে বলার মানে প্রপোজ করছে, আমি কিন্তু ওটাকে ডিনাই করছি, না তুইটাই কোনো শব্দ নাই, তুমি বলো আমার সাথে, তুই কি এগুলা। ইন দ্য মিন টাইম যে কোনো কারণে আমি ব্যবসা চালাতে আর পারতেছিলাম না, আমার ব্যবসাটা ডিস্ট্রয় হয়ে গেল, বন্ধ হয়ে গেল। মানে আমি ক্যাপিটাল লস খেতে খেতে আমার ব্যবসাটা বন্ধ হয়ে গিয়েছিল। কি করব আর এদিকে মানে আমার তো একটা আশা নিয়ে আসছিলাম, আবার অনেক টাকা তো লস করে দিলাম, ডিসহার্টেড হয়ে গেছিলাম। তো আমি তো বেকার, হ্যাঁ এদিকে লেখাপড়া, মানে সবে মাত্র মাস্টার্সে ভর্তি হলাম। তা আমি ওকে একদিন জিজ্ঞেস করেছিলাম, আমি তোমার বড় বোনের হাজবেন্ড কি করে? আর এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করে। তোমার মাথায় ওইটা ধরছিল। তা আমি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করবো। আমি ব্যবসায় লস খেয়ে ফেলছি, তা আমি চাচ্ছি যে কোনো একটা মাধ্যম দিয়ে উঠতে পারি কিনা, মানে পরিচিত, যে আব্বা বলতে আমাদের ফ্যামিলি তো কেউ ব্যবসা করে না, তুমি কেমন ব্যবসা করবা? তো ওটা আমার মাথায় ছিল। একজন আমাদের মামা বলি, উনিও C&F ক্লিয়ারিং ফরওয়ার্ডিং কাজের সাথে জড়িত। আচ্ছা, হ্যাঁ উনি আমাদের সাথে সম্পৃক্ত। উনি আর মোল্লা মামা বলতাম আমরা ওনাকে। আমার ওনার হাত ধরে আমার ব্যবসা শিখা আর কি। তো আমার একটা বিজনেস শিখার একটা আবার চান্স আসলো। উনি তো অনেক মনে করেন ক্লিয়ারিং ফরওয়ার্ডিং মানে তো বুঝতেছে আমদানি রপ্তানির একটা বড় একটা অংশ এখানে পার্টিটা। তো C&F শব্দটা আমি বুঝতাম না তখন। আমি ওই কাজটা শেষ করে আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে আব্বু আম্মুকে বললাম এরকম এরকম কথা হয়েছে, আমি তো মানে এরকম আমার কাজ শিখাবে। 6 এপ্রিল চট্টগ্রাম শহরে চলে আসি, ব্যাগ এন্ড ব্যাগেজ, ওনার সাথে থাকবো। তো উনি আমাকে ওনার পাশে বসে একটু কোনো কাজ দিত না। তাই সে অনেকদিন বসার পরে এগুলা কি কাজ, সারাদিন বসে কিছু কাজ দেন না, তুমি বসে থাকাটা হচ্ছে তোমার কাজ, তো শিখাটা এটা বসে থাকবে, তুমি এখানে দেখে দেখে শিখবে। তো উনি আবার ওনার ফ্যামিলিতে একটু ডিটাচ ছিল। হ্যাঁ, তা আমি যাওয়ার পর উনি একটা বাসা নিল। হ্যাঁ উনি একটা বাসা নিল, তো আমরা দুজনেই ওখানে থাকতাম। হ্যাঁ একটা কাজে বউ আর রাখা হলো। কিছু আমরা ওনার তো অনেক সাজানো গোজানো পরিবার ছিল, ওই সাজানো গোজানো পরিবার থেকে মনে করেন একদম শূন্য হাতে উনি আমাকে পেয়ে আবার উনি চিন্তা করছিলেন আমার ব্যবসাটা ধ্বংস করে দিব, মানে শেষ করে দিব, বিক্রি করে দিব। আমাকে পেয়ে উনি আবার ব্যবসাটা শুরু করলো। তো ওনার তো স্বপ্ন ছিল ওনার মেয়েকে আমাকে বিয়ে দিয়ে। হ্যাঁ তো ওর সাথে আমার মনে করে মাঝে মধ্যে চিঠিপত্র দিত, চিঠি দিত, যখন চিঠির কিছু চিঠি দিত আপনাকে। হ্যাঁ তো কলেজ থেকেও আমি কিন্তু চিঠি লিখতাম তার কাছে, সে আমাকে চিঠি লিখতো, ডায়েরিও করতো। সবকিছু হয়েছে, শুধু প্রেমটা মুখে বলা হয় না, ভালোবাসি এই কথাটা বলা হয়। ও কিন্তু তখনও বলে না, ও কিন্তু তখন আমাকে বলতো না। যখন আমি শহরে চলে আসলাম না ফোনে, তখন কিন্তু আমার ভিতরে ভিতরে মিসিং একটা ব্যাপার থাকতো। হ্যাঁ এটা আসলো, এই জিনিসটা না উনি আজ করতে পারছে, যে আমি রাত্রে ফোনে কথা বলতাম, মামাটা মোল্লা মামাটা যিনি আপনাকে হাতে কলমে সব শেখাচ্ছে, উনি আজ করতে পারছে। তো উনি আমার মামা ওইটাকে জানাইছে, মফিস মামা যিনি আমাকে দিছে, ওনার হাতে তুলে দিছে, ওনাকে জানাইলো, মানে শিমুল এরকম এরকম মনে হয় সম্পর্ক জড়াই যাচ্ছে। শিমুল আপনার ডাক নাম? হ্যাঁ শিমুল। তো আমার মানিব্যাগে না ওর একটা চিঠি ছিল, মানে আমি একটা চিঠি রেখে দিয়েছিলাম, যেটা ওর শেষ চিঠি ছিল ওটার, মানে এরপর থেকে ফোনে চলে আসছে, আর চিঠি দেওয়ার দরকার ছিল না। তো মনে হয় চিঠিটা উনি পড়তে পারছে বা পড়ছে, হাতে পড়ছে কোথাও না কোথাও ভাবে। এরপরে একদিন আমাকে ডেকে বলল তুমি আর আমার বাসায় থাকিও না।
মানে ওই সময় পর্যন্ত কি ওনার মেয়ের সঙ্গে আপনার দেখা সাক্ষাৎ হয়েছে? কিছুই হয়নি? কোনোদিন, এখনো স্টিল নাও এখনো কোনো দেখা হয়নি। দেখা হয়নি? উনি তো ওনার ফ্যামিলি থেকে ডিটাচ। ওকে, তারপর বললো যে বাসায় থেকো না। হ্যাঁ, তো তুমি আমার সাথে থাকিও না, তুমি অন্যভাবে থাকো, এমনি অফিস করো, আমার সঙ্গে অফিস করো, এটা অফিসে বলতেছে। মানে অফিস করো কিন্তু বাসায় থেকো না। তখন আমি তো আমার ফ্যামিলিকে কি করছি, সব লুকাইছি না, মানে ওনার অবস্থান তো আমি কখনো ফ্যামিলিকে জানে নাই। হ্যাঁ, আর এই কয়দিন আমার পকেটে যা টাকা ছিল, সব টাকা কিন্তু আমার কিছু, যখন বিজনেস ক্লোজ করলাম না, তখন কিছু টাকা তো ছিল, আর আব্বাকে তো টাকা দিই না, এগুলা আমার কাছে ছিল। তা আমি তো এখানে শহরে এসে এগুলা শেষ করে ফেলছি। থাকবো কই? ফার্নিচার কিনলাম ওনার সঙ্গে, আমি ফার্নিচার কিনলাম, আমি খরচ করছি, এসে করছি, সব শেষ করে ফেলছি। ওই দিন না আমার পকেটে, আমার মোবাইলটা তো ছিল, আমার পকেটে কোনো টাকাই ছিল না। আমি কি করি এখন? আমি তো কার মুখ দেখা, আমি তো অনেক বড় স্বপ্ন নিয়ে চট্টগ্রাম শহরে আসছি, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস, C&F শিখতেছি। হ্যাঁ, সবাইকে আমি স্বপ্ন দেখাচ্ছি, আব্বা আম্মাকে আমি স্বপ্ন দেখাচ্ছি। তো আমি আর কোনো, ওনাকে ফোন করলাম, মামা আমাকে না এরকম এরকম বলছে। তো সন্ধ্যা হয়ে পার হয়ে যাওয়ার পরে তো আমি জানি না আমি কোথায় থাকবো। তা আমি না আগ্রাবাদ, মতিঝিল যেরকম এরিয়া, আগ্রাবাদটা হচ্ছে চট্টগ্রামের জন্য ব্যস্ততম জায়গা আর কি, অফিসিয়াল পাড়া, ব্যাংক পাড়া এটা। তো রাতে আর কোথায় যাওয়ার জায়গা তো নাই, কিন্তু আত্মীয় স্বজন তো অনেক আছে, কিন্তু তাদেরকে আমি কি বলতে পারবো? তাদের কাছে তো আমি যেতে পারি, তারাও তো আমাকে, যখন চট্টগ্রাম শহরে চলে আসি তারাও জানে শিমুল অনেক এখন টাকা কামাচ্ছে মনে হয়। হ্যাঁ, কিন্তু আসলে তো কোনো টাকা কামাচ্ছি না, এখন কারো কাছে ছুটো হতে পারছি না। এখন ওনাকে ফোন করলাম, তো উনি আমাকে মনে হয় তখন কিছু না বলে ফোনটা কেটে দিল। তো উনি সম্ভবত আমার মাকে ফোন করছে বা আব্বাকে ফোন করছেন, মানে আমার মা, আমার বাসা তো আছে, বা আমার মা আমাদেরকে বলার জন্য। তা আব্বা মা কি করছে, ওদেরকে বলা নাই, ওকে ফোন করছে, আকলিমাকে। ওর নাম্বার ছিল আমাদের বাসায়। ওকে ফোন করছে, শিমুলকে দেখো কোথায় কি অবস্থা, এইরকম অবস্থা। তা আমি ফোনে, ও আমাকে ফোন দিল, আমি কথা বললাম, আমি হাঁটতেছিলাম রোডের ভিতরে, না আমি আছি, ভালো আছি। হ্যাঁ, তা আজকে আমি দেখি, আজকে আমার কাছে টাকা পয়সা নাই, এগুলো তো বলতেছি না, ওর কাছে কেমনে বলবো এটা। তো তো আমি তখনও পর্যন্ত কিছু খাই নাই, কিন্তু তাকে বললাম, না আমি আছি, আজকে দেখি না, আজকে অনেক রোডে অনেক লোক থাকে না, এই ফুটপাতের উপর পড়ে থাকে না, আমি আজকে দেখি আছি, থাকি এখানে না, হয়তো তুমি যে কোথাও যাইও না, তুমি থাকো, আমি আসতেছি। ও তখন কোথায়? ও তখন ওর বাসায়। বাসা কোথায় ছিল? বাসা ছিল বদ্দারহাট। হ্যাঁ, আগ্রাবাদ থেকে বদ্দারহাটের দূরত্ব কত? দূরত্ব প্রায় ধরেন 8-10 কিলো। ওকে, রাতের বেলা? হ্যাঁ, রাতের বেলা। বলতে বলতে না আমার ফোনটা চার্জ চলে গেছে। তখন আসলে এইখানে ক্যান্সেল। ও আমাকে যদি বলছে তুমি থাকো, আমি আসতেছি। হ্যাঁ, ওটা ছিল, এরপরে লাইনটা কেটে গেল। আমি চিন্তা করলাম, যাক কোথাও তো জায়গার জায়গা না, আজকে তো দেখি ফুটপাতে থাকবো, বেঞ্চ আছে না, যাত্রী ছাউনি আছে না, ওখানে বসে থাকবো, নাহলে দেখি না ওদের জীবনটা কি আমি আজকে মনে হয় অনুভব করবো, ওরা কেমনে কাটায় এখানে। তো আমি বসে ওখানে হাঁটতেছিলাম, ওই এরিয়াতে হাঁটতেছিলাম, ওদেরকে কিছুক্ষণ পরে, ধরেন আধ ঘন্টা পরে ও ট্যাক্সি নিয়ে হাজির। মানে আসলে এটা দুর্ভাগ্য, এত বড় একটা শহরের ভিতরে আমি কোন গল্লি দিয়ে হাঁটলেও পাবে, কিন্তু ও আসছে, আমি যেখানে দাঁড়িয়ে আছি ও ওখানে আসছে। তো আমাকে নিয়ে গেল, চলো তুমি আমার সাথে। তো এখন ওর বাসায় কেমনে যাবো, ও ট্যাক্সি নিয়ে আবার আমাকে নিয়ে ফেললো। ইন দ্য মিন টাইম ও আমার আম্মার সাথে যোগাযোগ করতেছে। ওকে, হ্যাঁ, তা ওকে বলছে নাকি, মানে আমার ছেলেটা কোথায়, একটু দেখো তুমি। হ্যাঁ, তো আমি তো রাতে ওর বাসায় কেমনে যাব, এটা সুন্দর দেখাচ্ছে না, তুমি এক কাজ করো, আমি মামার বাসায় যাবো। আমার মামাটা আবার বদ্রাট, এটা আবাসিক, চাঁদগা আবাসিক এরিয়া, ওখানে থাকতো। মামার বাসায় আমি চলে যাব। তো মামার বাসায় ও নেমে গেল ওখানে বদ্রাট, অল্প দূরটা মামার বাসায় 1 কিলোমিটার ধরেন এরিয়াটা। ট্যাক্সি ভাড়াটা আমার হাতে দিয়ে সে নেমে গেল, আমি চলে গেলাম। তো মামাকে কলিং বেল দিয়ে ওখানে ছিলাম। একদিন ওর বাসায় আমাকে নিয়ে গেল, ওদের বাসায়, বদ্রাট বাসায়। তো তখন ও তো মাস্টার্স পাস করে ফেলছে, আমি তখন মাস্টার্স সেকেন্ড ইয়ার। কে নিয়ে গেল বাসাতে? ওই নিয়ে গেল। ও পরিচয় করাইছে, আমি যাই মাঝে মধ্যে গিয়েছি। তোর মা আমাকে বললো, বাবা ওর তো ওখানে সম্বন্ধ আসতেছে,
তো আমার মেয়ের জন্য একটু দোয়া করি, দোয়া করি। তা আমি তো ওনাকে বললাম, তো ইন দ্য মিন টাইম ওনার বড় বোন ঢুকলো। ওকে, তো শিমুল আমি মানে ওরা বড় বোন, তোমাকে তো অনেক ধরে খুঁজতেছি, তো আজ যাক পেয়ে গেলাম। বসেন, কি জন্য খুঁজতেছেন? সেম কথা, মানে এইরকম তুমি একটু দরবারে দোয়া করতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমি তো ছোট মানুষ, আমি কি দোয়া করব? তো আপনি একটা কাজ করতে পারেন, বৃহস্পতিবারে আসেন, ওখানে তো মিলাদ হয়, ওই মফিস মামাকে বলিয়েন, উনি তো অনেক দিন ধরে আছে ওখানে, উনি দোয়া করাই দিবে আপনাকে। হ্যাঁ, তো ঠিক আছে, এই কথাটাই। তো আমি ওনাকে বললাম একটা কাজ করে দরবার একটা আমরা মসজিদ করতে, মাদ্রাসা করব, ওখানে কিছু টাকা শরিক হয়েন, 10 ব্যাগ সিমেন্ট দিয়ে আপনি এ নিয়ত করে আর কি। হ্যাঁ, তো ঠিক আছে দিব। আর ওনার বড় বোন আমি দিয়ে দিব এটা। তো আমিও জাস্ট এটা মানে ওইটা হালকাভাবে নিলাম, মানে ওর বিয়ে হয়ে যাবে এটা আমার কি। হ্যাঁ, তো আমি করলাম কি, পরের দিন ওই মফিস মামার বাড়িতে গেলাম, মফিস মামার বাড়িতে গেলাম। তো এটা বলবো মানে আপনাকে দোয়া করতে বলছে, এরকম একটা নিয়ত করছে, আরজি দিতে বললো। তো ওনার সাথে কথা বলতে অনেক রাত, ওনার রুমে শুয়ে আছে, দুজনে একসাথে শুয়ে আছে। হ্যাঁ, উনি আবার, আমি গেলে উনি আমার সাথে মানে ওনার মানে আমার ওনাকে আমাকে পাশে রেখে উনি ঘুমাতো। আচ্ছা আচ্ছা, আমাকে খুব বেশি স্নেহ করে, এখনো করে উনি। ওকে, তো উনি আমার কথাটা শুনে না, আমি ওনার মেয়ের এরকম বিয়ে হয়ে যাবে, আপনাকে দোয়া করতে বলছে, একটু দরবার আরজিতে বলছে। উনি অনেকক্ষণ চুপ মারেছিল, মানে আমার সাথে কথা বলে উনি এক ধ্যানে অনেকক্ষণ চুপ ছিল। তো বলছে শিমুল, তুমি করলে কি হয়, বিয়েটা তুমি করলে কি হয়? দূর, কি বলেন, চাল নাই চুলা নাই। হ্যাঁ, আর কিছুই নাই। আমি ওরে বলতে দেবো, আমার সম্পর্ক তো নষ্ট হয়ে যাবে। আমার সম্পর্ক তো বন্ধুত্ব সম্পর্ক জীবনে তো থাকবে না, ও তো আমার মুখে দেখবে না। কি বলেন? যতটুকু আছে অতটুকু নষ্ট। হ্যাঁ, নষ্ট। আর কখন তো এগুলো, আর আমার অবস্থান কি আপনি জানেন না? আমার কিছু আছে, এখন আমি লেখাপড়া শেষ করছি, বিজনেস কিছু করছি। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দিস স্টোরি। এতক্ষণ যারা শুনছিলেন, খুব ইম্পর্টেন্ট পার্ট। আমরা এই অনুষ্ঠানের নামটা কেন ব্র্যান্ডিং বাংলাদেশ রাখলাম সেটা আমি আপনাদেরকে বলেছি, আমি ডিফাইন করব না। অ্যাটলিস্ট 10টা এপিসোড দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে এই অনুষ্ঠানটা কেন ডিফারেন্ট। অফকোর্স ইটস আ লাইফ স্টোরি, বাট কেন ডিফারেন্ট, এবং আপনারাই বুঝতে। তো না হলে আমি বলছি তো, এটা হয়তো ঘরের এটা 10 হাত না ঘরটা, তুমি 5 হাত দাও, 5 হাত ও যদি আসে করবা, না করে নেই, 5 হাত তোমাকে যেতে হবে কিন্তু। মানে তোমার কাজটা তুমি করে রাখো। হ্যাঁ, 5 হাত তোমাকে যেতে হবে। কারণ আমি তো ওনাকে মুরব্বী মানি, মানে তরিকতের জগতে ওনাকে আমি মুরব্বী মানতাম, এখনো মানি। আচ্ছা, উনি যখন বলছে এটা খুব বলি না, নিশ্চয়ই এটা কোনো একটা ইস্যু তো আছে। তো ওকে ফোন দিলাম, পরের দিন ওখান থেকে বের হয়ে আসার সময়, আমি তোমার সাথে আজকে একটু কথা আছে আমার। তো বলছে হ্যাঁ তোমার একটু জরুরি কথা আছে, একটু সময় দিতে হবে আমাকে। তো বলছে আমি তো চাকরিতে আছি, ও চাকরি করতেছে কিন্তু, তো আমার সময়টা এখন শেষ হবে, এতক্ষণে শেষ হবে, এরপর আসলে হবে হবে। তা আমি ওকে বললাম তুমি এক কাজ করিও না, হ্যাঁ আমি আসবো এখানে, তুমি এখানে আসিও। তো আসলাম, এসে একটা গাড়ি নিলাম, গাড়ি নিয়ে বিচে চলে গেলাম, পতেঙ্গা বিচ যেটা আছে না, পতেঙ্গা বিচে চলে গেলাম। তো পাথরের উপর বসলাম দুজনে, পাশাপাশি মানে একটু দূরত্ব রেখেই বসি, কারণ ওকে কখনো আমি কিন্তু একটা অনেক দিনের সম্পর্ক, কখনো ওকে হাতে টাচ করিনি, আমি স্পর্শ করি, মানে ওর হাত ধরে নেয়, দুষ্টামি করি না, গায়ে হাত লাগাইনি কোনোদিন। আমি তাকে এই ঘটনা বললাম, এরকম এরকম বলছে, এরকম এরকম। আর তুমি কি বলো, দেখো তুমি আমি, এটা আমার কথা না, এটা ওনার কথা, আমি জাস্ট ওনার কথাটাই আমার মুখ দিয়ে বললাম, এটা তোমার ডিসিশন, অ্যাজ ইউ লাইক, ইউ ডু অর নট। আমি আসলে আশা করেছিলাম ও আমাকে তখনই না বলবে, আমি আশা করেছিলাম। তখন ও চোখ দিয়ে পানি পড়তেছে, আমি ভয় পেয়ে গেলাম, আরে কি বিপদ রে, কোন বিপদ বলবে, এরকম একটা পাবলিক প্লেসে, পাবলিক প্লেস। তো আমাকে বললো আচ্ছা যদি আমি হ্যাঁ বলি, আমার তো এখন বিয়ের বয়স, তোমার তো কিছুই নাই, তো তুমি আমাকে কিভাবে বিয়ে করবে? তুমি ইয়েস বলে হ্যাঁ বলে হ্যাঁ বলো, না বলে না বলো, আমি অতটুকুই আনসার শুনতে চাই। তোমাকে হ্যাঁ বললো, হ্যাঁ বললো, তখন আমার গাটা মানে শরীরটা না ভর হয়ে গেল। আমি আশা করছি কি ও বললো কি, আচ্ছা চলো, সন্ধ্যা হয়ে গেছে, চলো। তো গাড়িতে চলে আসতেছি, তো সে প্রথম মনে হয়, সে প্রথম ওই দিন আমার হাতটা ধরছে, সেই প্রথম ধরেছে। হ্যাঁ, আমার হাতটা এরকম ছিল, লাকি গাই। হ্যাঁ, সে আমার হাতটা ধরছে, তো হাত মানে একটু ছুঁয়েছে আর কি, তখন অত বেশি না, হাত ছুঁয়ালো। তো বাসায় চলে আসছে, ওকে নামা দিয়ে আমি মামার বাসায় চলে আসলাম। তা
তা মামাকে বললাম, মামা আমাকে তো এরকম হ্যাঁ বলছে। হুম এখন এর পরিবারের ভিতরে এখন ও যা যুদ্ধ করতেছে এগুলো করতেছে, আমার তো কিছু নাই এখানে। হ্যাঁ, হুম মানে ওর ফ্যামিলি কিভাবে রাজি করবে এগুলো ওর মানে ওর বিষয়, ওর ওর বিষয়ে চ্যাপ্টার। হ্যাঁ। একদিন না ও আমাকে ফোন করে বলল, মানে আমার তো বিয়ে ঠিক হয়ে যাচ্ছে এরকম। তো আমি তো মুশকিলের ভিতর পড়ে গেলাম। এখন একটা স্বপ্ন দেখলাম, আর স্বপ্নটা মানে অল্প দিনে ভেঙে যাচ্ছে, ধরেন 1 মাসের মধ্যে হুম স্বপ্নটা ভেঙে যাচ্ছে। মনে করেন ধরুন 1 মাস আমার প্রেমের সম্পর্ক, তখনও সে কিন্তু আমাকে এমন ডিরেক্টলি আমার সাথে যোগাযোগ বা প্রেমের সম্পর্ক গড়ে সে হয়তো আমাকে মানে তাৎক্ষণিক একটা রিফিউজ না করে একটু ঘুরিয়ে পেঁচিয়ে রিফিউজ করার জন্য সে আমাকে একটু অভিনয় করলো। তো সে চেয়েছিল মানে ওদের পরিবার আমাকে না বলবে, তারপর আমি পিছিয়ে চলে আসবো। তো ইন দ্য মিন টাইম ওনার মামা, এখন ওনারা আবার ওনাদের পরিবার তো অনেক, আত্মীয় স্বজন তো অনেক বড়, হ্যাঁ, ওনাদের মামাদেরকে এগুলো শোনাইতে পারতেছে না। কারণ ওনার মামা আত্মীয় স্বজন একজনে একটা প্রপোজাল নিয়ে আসছে। প্রপোজাল নিয়ে আসার পরে একদম সব ফাইনাল, সব দিন তারিখ সব ফাইনাল করে ফেললো ওরা। জাস্ট দেখা দেখি হবে, ওখানে ইয়েস নো হয়ে যাবে, মানে অনুষ্ঠান হয়ে যাবে আগে ফাইনাল, কিন্তু তখন দেখা হয় নাই। তখন আমাকে একদিন ফোন দিল, আরে এরকম ফাইনাল হয়ে গেছে। কষ্ট, মানে তখন আসলে একটু মানে কষ্টটা পাচ্ছি, সারা রাত ঘুমাই নেই। আবার চিন্তা করলাম, মেয়েটার জন্য কি আমার জীবনটাকে নষ্ট করে দিব? মানে চলে গেলে আর না থাকলে তো কপালে, না থাকলে তো নাই। আমি তো বলেছিলাম হয় আসবে, ও নিচ থেকে আসলে হবে, না হলে হবে না। দেখি আমি দুপুর 4টা অফিস শেষ করে আমার অফিসের পাশাপাশি এসে ফোন করছে, আমি এখানে আসছি তুমি আসো। তা আসলাম, আবার বিচে গেলাম, বসলাম। তো আমাকে আশ্বাস করলো, মানে তখনই আমাকে একদম ফাইনাল জানিয়ে দিল, মানে তুমি মানে এনশিওর থাকো আমাদের সম্পর্কটা নষ্ট হচ্ছে না। তখন ওই দিন থেকে আমি ধরে নিলাম আমার আর বন্ধনটা ছিঁড়বে না। মানে নেভাল ছিল যেখানে জাহাজ, অনেকগুলো জাহাজ আমি একবার গিয়েছি, আমার মনে আছে, মানে বসে বসে বড় বড় পাথর, হ্যাঁ পাথর, ওখানে বসে বসে। তো চলে আসলাম কথাবার্তা বলে। তো ওই দিন থেকে মোটামুটি আমি ধরে নিলাম আর আমার সম্পর্কটা নষ্ট হচ্ছে না। তখন আমার কোনো ইনকাম ছিল না। তা মামা বলছিল ছেলে তো মানে ও তো একটু 1 বছর সময় লাগবে আমার গড়ে তুলে আনতে, 1টা বছর আপনাকে সময় দিতে হবে, জাস্ট আমরা আগ পরাই রাখবো, তারপর আমরা নিয়ে আসবো 1 বছর পরে। তো মানে ওনার মামারা বলতেছে না 1 বছর মেয়েকে কেমনে আমরা এইভাবে রাখবো, রাখা যাবে না, মেয়েকে তুলে নিতে হবে। তা আমার অবস্থা তো আর ওর মামারা জানে না, আর আমার অবস্থানগুলা ওরা ওদের মামাকে শোনাতে চাচ্ছে না। ও ওকে, হয়তো আজকে অনুষ্ঠানের মাধ্যমে শুনতে পারে কেউ কেউ। ওকে, মানে কাবিন নামা নিয়ে আমাদের চট্টগ্রাম তো কাবিন নামা একটু বেশি ধরে, স্বর্ণ বেশি ধরে। তো এগুলা নিয়ে একটু কথা কাটাকাটি। আমি করছি কি ফোন করছি, তো আমি তুমি স্বর্ণ নিয়ে কেন চিন্তা করতেছ? ধরেন ওরা চাচ্ছে 20 লাখ টাকা কামিন, হ্যাঁ, এই 10 ভরি 15 ভরি এরকম বেশি করে স্বর্ণ। তা আমার ছেলে তত অবস্থার নাই, দিতে পারবে না। তা আমি ফোন করছি, যখন আমি শুনতে পাচ্ছি এখানে কথা কাটাকাটি হচ্ছে, কাটাকাটি হয়ে গেলে তো আবার অনুষ্ঠান নষ্ট হয়ে যাবে। আমি একটু কৌশল অবলম্বন করলাম, আর দূর যা বলে তুমি রাজি হয়ে যাও, তুমি যা বলে দেওয়ার মালিক তো আমি, রাজি হয়ে যাও, তোমার 10 ভরি দিব না 8 ভরি দিব না 20 ভরি দিব, এটা আমার দায়িত্ব। আমি তোমার বেশি দিলে সমস্যা আছে? ওনার বড় বোনকে ফোন দিলাম, আপা এগুলো নিয়ে চিন্তা করেন না, এগুলো দেওয়ার মালিক তো আমি। তো আমার আগদ অনুষ্ঠান মানে হয়ে গেল, তো আমার আসলে খুব বেশি টাকা ছিল না। মানে আক্ট বলতে আসলে কাবিননামায় সাইন করা, ওইটা আমার তুলে নেওয়া হয়নি এখন তুলে পর্যন্ত। নেওয়া হয়নি। ওকে, এখনো কিন্তু মামার বাসা থেকে আক্ট করেছি আমি, নিজের বাড়িতেও না, নিজের বাড়িতেও না। পয়েন্ট। হ্যাঁ, এরপর যখন আমি এবার ওদের বাসায় যাওয়া আসা শুরু হলো, মানে আনুষ্ঠানিক ভাবে আর কি, মানে বন্ধু বান্ধব নিয়ে যাওয়া, ভাইদেরকে নিয়ে যাওয়া, এভাবে অনুষ্ঠানে গেলাম। তা মামার বাসায় থাকতেছে, ওদের বাসায় মাঝে মধ্যে গিয়েছি। একদিন আমাদের একটা ব্লাড ডোনার্স ব্যাংক ছিল, আঞ্জুমানে মুত্তাবিন গাউসে মাইজ ব্যান্ডের একটা ব্লাড ডোনার্স, আমরা মানুষকে স্বেচ্ছায় রক্ত দিই। হ্যাঁ, কেউ ফোন করলে আমরা গিয়ে রক্ত দিয়ে আসি। তখন আমি বেশ কয়েকবার এরকম রক্ত দিয়েছি। তো একদিন
একজনে ফোন করলো চিটাগং মেডিকেলে রক্ত দিতে হবে, আমি তো ওকে যাবো, আমি দিয়ে আসবো। তা আমি গিয়ে দিয়ে আসলাম। দিয়ে আসার পরে মানে ক্লান্ত লাগছিল, এসে বিকেলে ঘুমাইলাম। ঘুমানোর পরে আমার মামাতো ভাইকে ফোন করলো, মানে শিমুল কোথায়, মানে যাকে রক্ত দিয়েছি আবার এটা ওনাদের আত্মীয় ছিল। হয়তো শিমুল তো ঘুমাচ্ছে, হয়তো ওর তো HbS পজিটিভ। HbS পজিটিভ, আপনি তো জানতেন না টার্মটা কি? না, এই শব্দটা প্রথম শুনি আমি, HbS পজিটিভ। তো আমার মামা তো ওকে রেস্টে দাও। বিয়ে হয়েছে কয়দিন তখন? ধরেন 4-5 মাস তো পার হয়ে গেল তখন। 4-5 মাস পার হয়ে গেছে, এখন পর্যন্ত বউকে নিজের সংসারে আনেননি। আনা হয় না, তখন আমি তো মামার বাসায় আছি। তখন আপনি নিজে মামার বাসায়, মামার ওই সময় এরকম একটা রেজাল্ট আসলো। হুম। এটা মানে ও মানে লিভার সিরোসিস জাতীয় অসুখ আর কি। হ্যাঁ, একটা ডাক্তার দেখলাম বিশ্বজিৎ দত্ত, ওনাকে রিপোর্টটা দেখানোর পরে উনি আমাকে জাস্ট না আপনারটা তো ইনঅ্যাক্টিভ, খুব একটা সমস্যা নেই, আপনি লাইফ লিড করেন, কোনো ওষুধপত্রের দরকার নেই। তারপরেও নিজকে আর মানায় নিতে পারতেছিলাম না। ধরেন তখন আমার এমন হলো, সর্দি কাশি গায়ে জ্বর এগুলো লেগেই, মানে এরপর থেকে লেগেই আছে। সাইকোলজিক্যালি দুর্বল হয়ে যাওয়া, যেটাকে দুর্বল বলে। হয়ে যাচ্ছি আমি মানসিক, যেহেতু ফাইন্যান্স নাই আমার ফাইন্যান্স নাই, বিয়ে করে ফেলছি, বিয়ে করে ফেলছি, আমার প্রতিষ্ঠান ঠিক হয় নাই, কিছু ঠিক হয় নাই। আব্বা আম্মার স্বপ্ন ছিল আমার ছেলে মানে কিছু ইনকাম করবে, বড় হবে, কিছুই নাই। এখন আমি কি করবো? এখন পরিবারের বড় ছেলে, এর মাঝখানে শরীরে এত বড় একটা অসুখ, এত বড় একটা অসুখ। অসুখের চিন্তাটা মাথায় থেকে বাদ দিয়ে দিলাম। অসুখ এগুলা ঘুমন্ত আগ্নেয়গিরির মতো। আপনি যতই বাদ দেন না কেন, আমাদের একটা কথা আছে সাবসিকুয়েন্ট মাইন্ড, অবচেতন মন পিন কিন্তু করতেই থাকে। হয়তো আপনি বুঝতে পারছেন না। আপনাকে যদি বলে দেওয়া হয় যে আপনি একটা সুস্থ মানুষ, আপনার শরীরের মধ্যে এই ভাইরাসটা আছে, যে কোনো সময় এটা অ্যাক্টিভ হতে পারে, আপনি যত কিছুই বলেন না কেন, দিন শেষে একটা বারের জন্য হলেও মনে হবে যে আমি একটা মৃত্যু দূত আমার শরীরের মধ্যে বড় করতেছি বা আছে, যে কোনো মুহূর্তে সেটা অ্যাক্টিভ হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো এটা সাইলেন্টলি কাজ করে, বাট ওভারকাম করতে হয়। কারণ আমি তো এক সংগ্রামী জীবনের সাথে আছি, আমাকে এটা যদি মাথায় আনে আমার কাজ, আমি লক্ষ্য পৌঁছতে পারবো না। দিস ইজ দ্য মেইন থিং অফ দ্য স্টোরি। ওকে, তারপর মনে করেন আমি ঢাকা শহরে আসতাম, বাসে করে আসতাম, এসে ফকিরারপুল নামতাম। আপনি কি ঢাকাতে চলে আসলেন তখন? না, এই যে সিএনএফ বিজনেসটা হচ্ছে ইম্পোর্টার বেস। আচ্ছা, ইম্পোর্টার আপনাকে কাজ দিবে, ও ডকুমেন্ট দিবে, আপনি ক্লিয়ারিং করবেন। হ্যাঁ, ওকে। তা আমি আমার ওই ছোটখাটো ফ্লাইং বিজনেস যেটা করতাম, ওটার সাথে আমি দেখছি আমার এটাকে করতে হবে। কারণ আমার একটা মাথায় ছিল, আমি যখন ওই যে লাইসেন্স কাস্টমস পারপাস একটা লাইসেন্স করতে হয়, যেটি সরকার কাস্টমস লাইসেন্স এন্ট্রি হওয়ার জন্য, তো আমি ওই লাইসেন্সটা আমার হুজুরকে দিয়েছিলাম। তো হুজুর আমার জন্য যখন একটু দোয়া করছিল, আমার একটা মানসিক বিশ্বাস ছিল সবার দোয়া ফেল হইতে পারে, ওনার দোয়া ফেল হইতে পারে না, আল্লাহ ওনার দোয়াটা অবশ্যই কবুল করবে। মানে ওটাকে আমি ধারণ করে আমার সংগ্রামী জীবনটাকে আমি শুরু করলাম। ঢাকায় আসলাম, এসে তখন কি বাসা নেওয়া হয়েছে চিটাগংয়ে? না, তখনও হয়নি, তখনও হয়নি। তো এসে বিভিন্ন জনের কাছে ঘুরতেছি, কেউ রেসপন্স আমাকে দেয় না। আমার বিয়ে হলো, বিয়ে মানে আপনি তাকে নিয়ে আসলেন? বিয়ে তো আসলে কাবিনেই হয়ে যায়। না, বিয়ে অনুষ্ঠান, তুলে আনা, এগুলো তো ঝাঁকজমক ভাবে হয়। হ্যাঁ, তুলে আনাটা হলো কি, আমি তো গ্রামে থাকতাম তখন, আর তো শহরে ছিলাম, তো বাসা নিয়ে ফেললাম। বাসা নিয়ে কিছু আপনার ফার্নিচার কিনলাম, ও আর মিলে আমি দুজনে মিলে কিনলাম আর কি। তো বিয়ের দিন না, তোর সাথে আমার কথা ছিল 8 ভরি স্বর্ণ। আমার তো 8 ভরি স্বর্ণ জোগাড় টাকা হয়নি। সারাটা দিন মনে করেন আমার গায়ে হলুদটা হয় নাই, মানে আমার অনেক ব্যথা এটা। তো ধুমধাম করে গায়ে হলুদ, রেস্টুরেন্টে ওর গায়ে হলুদটা হচ্ছে। আমি সারাদিন বিয়ের বাজার করছি। আমার বাজার আমি একাই করছি, আমার বাজার কেউ করে নাই, কিন্তু আমার ফ্যামিলির কেউ করে নাই, মানে যে কোনো কারণে হয়তো করে নাই আর কি। হ্যাঁ, আমি ওরা আমাকে, ওনাদেরকে বলি নাই আমারটা আমি সেরে নিব। সব ঠিক করছি, কিন্তু আমার এই কি হয়, আমার অর্নামেন্টসটা জোগাড় করা হয়নি। তো বিয়ের দিন, এরপর রাত্রে, আমি রাতের ঠিক 10:30 আমার মা ফোন করে, তুমি চলে আসো, এত রাত বাইরে কেন, আজকে মেহেদি তোমার। তো আমার শাশুড়ি সত্যি কান্না পাচ্ছিল তখন, মানে আজকে আমার মেহেদিটা আমি পড়ার সুযোগ হচ্ছে না আমার, আমার অনেকগুলা বাজার করতে হবে ওর জন্য।
মানে সংসারের একটা মানে অনেক বড় একটা জাহাজকে মনে হয় আমার কাঁধে নিচ্ছি। গোল্ড তখনও কালেক্ট হ্যাঁ, করা হয়নি? তখন আমার কালকে বিয়ে, আমার গোল্ড কিনা হয়নি। পরে আমি বলছিলাম আমার ভাইটাকে, বলছিলাম মানে মামাতো বোনের হাজব্যান্ডকে বলছিলাম, আমার বোনের গোল্ডগুলো আমাকে দাও, আমি তোমাকে পরে দিয়ে দিব। দেখ সকালে সে আমাকে ফোন করলো, এটা দেওয়া যাবে না। তা আমার অনুষ্ঠানে, আমি এত বড় একটা অনুষ্ঠানে আমি কি করব? তো আমার ব্যাংকে 1 লাখ টাকা ছিল। আমার 1 লাখ টাকা আমার না, বিজনেসের 1 লাখ টাকা ছিল। এটা আমার টাকা না, অন্যজনের টাকা। তো আমি বলছি ভাড়া নেওয়া যায় না স্বর্ণ? হ্যাঁ পারা যায় তো এরকম। আর আমার ওই ভাইটাকে বললাম আমি কালকে সকালে আমি আসতেছি তাহলে শহরে। আবার আমি গাড়ি নিয়ে শহরে চলে আসলাম। একটা তো ওই দিন ছিল মেবি শনিবার ছিল, বন্ধ ছিল মার্কেটটাও বন্ধ ছিল। আর ওগুলো তো সবাই সবাইকে দিবে না, এতগুলো গয়না কে কাকে দিবে? ওর দোকান থেকে দিবে, কেউ দেবে না। তো পরিচিত জিনিস, আবার ওকে ডেকে নিয়ে আসলাম, পিছন দিক দিয়ে ঘুরে ওর দোকানে ঢুকলাম। ঢুকে ওকে বললাম, ভাই এটাকে আমি আপনাকে ঠিক 1 সপ্তাহ পরে দিয়ে যাব। হ্যাঁ, ওর কাছ থেকে কিছু দেওয়া ছিল, আর অল্পটুকু না বাকি, কিন্তু অল্পটুকু না দিলে তো আমার সম্মানহানি হবে ওখানে। হ্যাঁ, তো 1 লাখ টাকা দিয়ে আমাকে একটা চেক দিলাম। চেক দিয়ে ও তুলে নেয় টাকাটা, অবশ্যই ও চেকটাই রাখছে, আমি স্বর্ণটা নিয়ে আসছি, ও জানে না এগুলা। ও অনুষ্ঠান হয়ে গেল, নিয়ে চলে আসলাম, বাসায় তুলে আনলাম। এবার আস্তে আস্তে সংসার জীবন শুরু হয়ে গেল আর কি। তখন আপনি কিছু করেন না? তখন আমি কিছু জাস্ট ফ্লাইং, হয়তো আসলো, না আসলে নাই, অল্প টাকা আমার। ও তখন ধরলো 2টা চাকরি একসাথে। সকালে বাংলা মিডিয়াম স্কুলে, ওই স্কুলে চাকরি ছিল তখন আমার বিয়ের সময়। এরপর ইংলিশ মিডিয়ামের স্কুলের চাকরির টাকাটা পুরোটাই আমাদের ফ্যামিলিতে তুলে দিত আর কি। হ্যাঁ, ও তুলে দিত। আপনার ফ্যামিলি বলতে মানে কি আপনাদের পুরো ফ্যামিলি? পুরো ফ্যামিলি, কিন্তু আমরা চলে আসছি। ও পুরো ফ্যামিলি তখন চট্টগ্রামে চলে আসছি, ওই যে স্বপ্না বিলাতে চলে আসছি। ও আচ্ছা, পুরো ফ্যামিলিকে তখন তো সে টাকাটা প্রোভাইড করতো? হ্যাঁ হ্যাঁ, তখন আমার ভাই কিন্তু MBA পড়তেছে। মানে ওনার চাকরির খরচ দিয়ে আপনার ভাইয়ের MBA সাপোর্ট হতো? হ্যাঁ, ও টুকটাক, আমার ভাই তো টিউশনই করতো, যা মাসের মধ্যে টেলিফোন খরচ আছে, টুকটাক খরচ না, এগুলা দিত। আমার বোনকেও দিত, আমার বোন শহরে অনার্স পড়তেছে, যাওয়া আসার খরচও দিত। তারপর আমিও প্রোভাইড করতাম, কিছু কিছু দিতাম আর কি। হ্যাঁ, তো দুজনের ভিতরে মনে করেন আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে চলতো। এইভাবেই আমাদের শুরু হলো। এরপর আমি একটা কাজ পেলাম, C&F এর একজন ইম্পোর্ট আমাদের মামা ছিল, ওনাকে অনেক রিকোয়েস্ট করার পর উনি আমাকে একটা কাজ দিল। কাজ দেওয়ার পর আমি কাজ শুরু করলাম, আস্তে আস্তে 1টা 2টা 3টা এরকম করে কাজ করা শুরু করলাম। তখন অনেক স্ট্রাগল, সারাদিন না খেয়ে না দিয়ে, মানে চোখ বন্ধ করে ওর দিকে আমি আসলে নতুন। ও আমাকে অনেকে কমপ্লেন করে, মানে এমন একটা সময় ছিল যখন তুমি আমাকে সময় দাওনি। তো ওকে ফুলফিল আসলে দিতে পারতাম না সময়। তো ওই বিয়ের সময় আমি বললাম, একদিন তোমার একটা কথা বলি, কিছু মনে করিও না, তোমার স্বর্ণটা না আমাকে দিয়ে দিতে হবে। এটা বিয়ের অনেকদিন পরে? হ্যাঁ। কেন? কারণ ওখান থেকে ফোন দিচ্ছে আমাকে, মানে আমি তো 1 সপ্তাহ পরে দেওয়ার কথা, কিন্তু 1 সপ্তাহ পরে দিতে পারতেছি না, হুট করে কেমনে দিব? আহা। হ্যাঁ, তো দেখো আমি তো আসলে এগুলো ভাড়া নিয়ে আসছি। ভীষণ কান্না করছে সেদিন, চোখ দিয়ে পানি পড়ছে। সে আমাকে তো বলতে পারতেছিল না, এটা দিয়ে দিছে, তা আমি দিয়ে আসছি। ও ঠিক মনে হয় ঠিক ওই সময় মাসখানেকের ভিতরে মনে হয় ও সেম ডিজাইনের আরেকটা বানিয়ে ফেলছে, ওর টাকা দিয়ে, ওর নিজের টাকা দিয়ে, ওর নিজের টাকা দিয়ে, ওর জবের টাকা দিয়ে, যাতে ফ্যামিলি যাতে বলতে না পারে মানে এইটা তোমার স্বর্ণটা কই। তো তখনও কিন্তু ওই মামার অফিসে কিন্তু আমি আছি, মানে যে মামা আপনাকে বাসা থেকে বের করে দিল, বের এক করে অর্থে বলা যেতে পারে। তো আমার যখন 1টা 2টা কাজ হচ্ছে না, তখন মানে ক্যাপিটাল ক্রাইসিসে পড়ে যায়। প্রতিটা ডকুমেন্টে আমাকে ক্রাইসিসে থাকতে হয়, 5,000 টাকা ধার করতে হয়, 10,000 ধার করতে হয়। আপনি কি আপনার ফিউচারটা দেখতে পেতেন যে আপনি কিছু একটা হবেন একদিন, কিছু একটা করবেন একদিন, ওটা দেখতে পেতেন নাকি শুধু দৌড়ে যাচ্ছেন? না, সেটা দেখতাম কিরকম, যখন কাস্টম হাউসে যেতাম না, তো কাস্টম হাউসে যারা C&F এর মালিক তারা তো গাড়ি থেকে নামতো, মানে অলমোস্ট মনে করেন সবারই, মানে যারা পজিশন আছে সবারই গাড়ি আছে, এবং বাজারের সবচেয়ে দামি গাড়িটা তাদের কাছে আছে। হ্যাঁ, BMW না থাকলে প্রিমিও তো আছে, পাজারও তো আছে। হ্যাঁ, ওরা গুলা থেকে নামি, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম কখন আমার হবে এরকম, আমি গাড়ি থেকে নামবো। হ্যাঁ,
আর সবাই স্যার স্যার করবে। এই স্বপ্নটা দেখতেন, হ্যাঁ, অথচ তখন আমার তো লাইসেন্স নাই, মানে ও কাজ করতে তো লাইসেন্সের দরকার হয়, হুম আমার তো লাইসেন্স নাই। আমি দুই একটা কাজ যেগুলো জোগাড় করি এগুলো মামার লাইসেন্সে করি। হুম হ্যাঁ, তো আমার ওয়াইফকে বলতাম, তো আমার তো টাকা নাই, তুমি আমাকে কিছু টাকা ম্যানেজ করো না। হুম হ্যাঁ, ও এমনও দিন গিয়েছে, ওর বেতনটা পেয়েছে, সে বেতনটা তুলে বলছে ঠিক আছে শপিং এ আসো, মার্কেটে আসো, মানে অমুক মার্কেটে আসো, আমি ওখানে দাঁড়াচ্ছি, তুমি এসে টাকাটা নিয়ে গিয়ে তোমার কাজ শেষ করবে। আমি ওর কাছ থেকে টাকাটাই নিয়ে গিয়ে আমার কাজটা শেষ করতাম এই অল্প সময়ের ভিতরে। মানে ডেলিভারি অর্ডারটা নিতে হবে, ডেলিভারি অর্ডার নিতে হলে টাকা লাগে, ওর কাছ থেকে টাকা নিয়ে আমি আমার কাজ, সে আমাকে সাপোর্ট দিয়ে গেছে এইভাবে। আমার অফিসের স্টাফরা আমাকে ওর বন্ধু বান্ধবের কাছ থেকে, মানে অফিসের স্টাফ মানে কি, আমি দুইজন মানে অল্প বেতনে রাখছি, তারা মোটামুটি তারাও লোন করে আমাকে আমার কাজটা হেল্প করতেছে। ইন দ্য মিন টাইম এভাবে চলতেছে, মানে পরিবারের ভিতর মনে করেন টানা, মোটামুটি আব্বাকে কোনো বুঝতে দিচ্ছি না যে আমরা কষ্টের ভিতরে আছি, বা ক্রিটিক্যাল মোমেন্টে এটা আব্বাকে আমার টেনশন করবে। হ্যাঁ, কি করতে কি হয়ে যাচ্ছে, তখন আমার ভাইয়ের জব হয় না এখনো, রাইট সে এমবিএ পড়তেছে বা এমবিএ পাস করবে এরকম। একদিন আমাকে বলল, ওই মামাটাই বলল, যখন আমার কাজটা একটু ভারী হচ্ছে না, মানে 1টা থেকে যখন 10টায় আসলো মাসে, তখন আমাকে একদিন বলল তুমি অন্য জায়গায় অফিস নাও। তখন আমার বান্দা আকাশ ভেঙে পড়ার মতো। মানে একটু এগিয়েছেন তো হ্যাঁ। আরেক ধাক্কা। তো আগ্রাবাদ এরিয়াতে একটা অফিস দিতে গেলে তো 5 লক্ষ টাকা লাগে, অ্যাডভান্স দিতে হয়। 50,000 টাকা পকেটে নাই। হ্যাঁ, আমার 50,000 না, 20,000 টাকা তখন তো অ্যাডভান্স দেওয়ার ক্যাপাসিটি নেই আমার। হ্যাঁ, মানে 20,000 টাকা দিয়ে তাই আমি কোথায় যাবো আবার। তা আমি তো বিজনেস করতেছি, এরা তো টাকার দিক দিয়ে মনে করেন টাকা দিয়ে মূল্যায়ন করবে, বিজনেসের ক্ষেত্রে তো আপনি সমপরিমাণ না হলে আপনাকে মূল্যায়ন করবে না। তা আমার অফিসটা যদি আমার অফিসের মতো না হয় তাহলে তো তারা আমাকে মূল্যায়ন করবে না। হুম। ওনার অফিস দেখে তো মূল্যায়ন করে আমাকে। হ্যাঁ, আপনার অফিসে হ্যাঁ। যখন আসবে তখন দেখে বুঝবে কি তো অবস্থা। আমি এটা অ্যাভয়েড করে গেলাম, না দেখি উনি আমাকে আর অ্যালাউ করতেছে না। উনি বলছে আমি অমুক তারিখ থেকে আমি তোমার রুমে আরেকজন বসাবো, তুমি অন্য জায়গায় অফিস দেখো। আমার 3টা স্টাফ ছিল, তো আমি বলছি একটু অফিস দেখো তো তোমরা। তো ওরা কয়েকটা অফিস দেখছে, দেখার পরে বলল স্যার একটা অফিস পেয়েছি। হ্যাঁ চলো। তো একটা বিল্ডিং এর 6 তলায়, লিফট নাই, ঠিক এইরকম একটা অ্যাজ ইট ইজ এইরকম একটা রুম, 6,000 টাকা ভাড়া। 50,000 টাকা চেয়েছিল, গরিব মানুষ ছিল তারা, মানে ওই বিল্ডিংটা ডেভেলপার করেছে তো, হুম। তো ওই মালিক ছিল গরিব, হুম। মানে 3-4 ভাই। হ্যাঁ, তো উনি একদম গরিব ছিল, হুম। আমি যার ছিলাম। আঙ্কেল আমি তো একদম ছোট মানুষ, আপনাকে আমি 20,000 টাকা দিব, আর 1,000 টাকা করে কাট রাখবেন, 5,000 টাকা আপনাকে হুম। আমি ভাড়া দিব। ওকে। তা উনি রাজি হয়েছে, বাবা আমাকে 5 তারিখের ভিতর টাকাটা দেওয়া যায়, ঠিক আছে তুই 5 তারিখে দিয়ে দিও। আমি ঠিক আছে তোমার আপনাকে 5 তারিখে। তো এরকম একটা অফিসে আমার একটা টেবিল নিয়েছিলাম, আমি ওই অফিসে থাকতে আমার অফিস টেবিলটা নিয়ে আসছিলাম, আর 2টা টেবিল নিয়েছিলাম 2,000 টাকা করে। সামনে আমার স্টাফ 2জন বসতে হবে, আরেকজন দাঁড়িয়ে থাকতে হবে, তা আরেকজন বসতে পারতো না, চেয়ার ছিল, চেয়ারে বসে থাকতো সে। তো টুকটাক এরকম করে আমি আস্তে আস্তে কাজ শুরু করলাম, সবাইকে নক করতেছি, বিভিন্ন জনকে। তার আমার রিলেটিভের ভিতর মানে আমদানি রপ্তানির সাথে খুব কমই জড়িত, শুধু একজন মামাই ছিল। হ্যাঁ, উনি আমার এখনো সাইনবোর্ড। তো বন্ধু মহলের ভিতর ওরকম কেউ ছিল না যে যাদের পরিচয় দিয়ে আমি বড় হতে পারবো। ওকে। হ্যাঁ, তো আমি মাথায় আনলাম, তো আমি একটা টাইলসের ডকুমেন্ট পেলাম, তো টাইলসের ডকুমেন্ট পেলাম, আমি খুব কম পুঁজি মানে খুব কম প্রফিটে কাজটা করে দিয়েছি। হ্যাঁ, কাজ করে দেওয়ার পরে ওনার মাথায় আমার ধরছে, মানে আমি আগের জনকে তো অনেক টাকা দিতাম, কিন্তু এই তো অনেক কম দিয়ে করছে। এবং উনি কিন্তু বাংলাদেশের ভিতরে টাইলস ইম্পোর্টের ক্ষেত্রে মানে 1 থেকে 5 গুনলে ওনাকে গুনতে হবে। সবাই ওই একটা জায়গায় গিয়ে ক্লিক করে, সেটা হচ্ছে অনেস্টি। অনেস্ট মানুষ কোথাও না কোথাও গিয়ে ক্লিক করবেই করবে। তো তো উনি চিন্তা করলো কি রে, আমার ডকুমেন্ট তো আমার 10টা একসাথে, এক বিএলে 10টা হয়। তা আমি বলছি ভাই আপনি আমাকে এক বিএলে 1,000 করে, এক কন্টেনারে 1,000 করে 10,000 টাকা দিয়ে। তার ধরেন ওনার 40-50,000 টাকা এমনি ডকুমেন্টেশনে বেঁচে যাচ্ছে, এটা কস্টিং এ আসতেছে। তো কারণ আমি তখন একটা থিম নিয়েছিলাম, মানে আমার বিজনেসের এখনো থিম, সেটা হচ্ছে যেহেতু আমার ক্যাপিটাল নাই, তাহলে আমার ক্যাপিটাল কি, আমার ক্যাপিটাল হচ্ছে আমার সততা, আমার ক্যাপিটাল কি আমার
যোগ্যতা, দক্ষতা, এগুলি আমার ক্যাপিটাল। তো এবার আমি ওনার রেফারেন্স ইউজ করলাম, ব্রাদার আপনি আমাকে হেল্প করেন, আমাকে অমুক অমুকের একটু রেফারেন্স দিন। তা আমি যখন গিয়ে একটু ফোন বলবো, আপনি একটু ফোন ধরাই দিন, আপনি একটু কথা বলিন। তো এরকম মানে সবাইকে একটা মানে বিশ্বস্ততার একটা প্রশ্ন, সিম্বল দাঁড়া করলাম ওই ফলের জগতে। আমি নিজে এখন ফল আমদানিকারক, তো মামাকে ওইদিকে সিম্বল দাঁড়া করলাম, টাইলসের জগতে ওনাকে দাঁড় করালাম। এখন দুইটা মার্কেট নিয়ে আমি কাজ করতেছি, যতগুলা ইম্পোর্টারের কাছে যায় দুইজনের সাইনবোর্ডটা ইউজ করে আমি অমুকের কাজ করি, একটু কথা বলেন। তো ওনারা তো মোটামুটি আমার অবস্থান দেখে আমার ভালোই বলে, খারাপ বলে না। হ্যাঁ, কারণ তাদের এমন এক জিনিসকে আমি বাঁচিয়ে দিয়েছি যেটা এটা আমি না গেলে হয়তো ওরা অনেক পরে জানতো জিনিসটা। হ্যাঁ, মানে সেক্টরটাকে আমি চেঞ্জ করে দিয়েছি, কিন্তু দুই জায়গায় আমি চেঞ্জ করে দিয়েছি, আমি বলতে পারবো এটা, এই ফলের জগতে আর টাইলসের জগতে। আচ্ছা, মানে আমার পর থেকে সবাই কম বিল করতেছে না। তো এরপরে শুরু করলাম, না আমার তো আসলে খরচ যায়, এই দুই একটা কাজ করে আমার পোষায় না। তো আমি করলাম, আমার তো কোনো লাইসেন্স নাই, জাস্ট আমার একটা কাস্টমস, যেটি সরকার কাস্টম লাইসেন্স আছে, এটা জাস্ট এন্ট্রি পাস। আমি রেফারেন্স কার মামার নোট, মামার লাইসেন্সে কাজ করতে হয়। 10 লাখ টাকা লোন নিলাম। আবার আকলিমা থেকে ওনার স্বর্ণ যেগুলো ছিল বিক্রি করিনি, আমি বন্ধক দিলাম। তাহলে ওনার কাছে আমি নিলাম, ধারণা নিলাম একটা কন্টেনার করতে কত লাগে, 15-16। তাহলে আমার এদিকে 10 লাখ আর এদিকে 4-5 লাখ, হ্যাঁ হয়ে গেল আমার 16। তাহলে আসার সময় তো ওনার কাছ থেকে যার কাছে মাল বিক্রি করবো তার কাছ থেকে 2 লাখ ধার নেওয়া যায়। এই 15-16 লাখ কি মানে একটা কন্টেনারের প্রোডাক্ট? হ্যাঁ, কি আনবেন এই কন্টেনার? টাইলস নিয়ে আসবেন। হ্যাঁ, টাইলস, মানে তখন টাইলসে প্রফিট ছিল বেশি। হ্যাঁ, ওকে। তবে আমি যেহেতু সিএনএফ এর কাজ করতেছিলাম, টুকটাক তো জানতেছি। হ্যাঁ, অত বেশি কাজ করি নাই, তখন অল্প অল্প কাজ করতেছিলাম। তখন নিজে যখন কাজ করলাম, 2টা কন্টেনার, আমি 16 লাখ টাকা দিয়ে 2টা কন্টেনার অর্ডার করলাম। মানে তখন ওটার জন্য লাগে 30 লক্ষ টাকা। ওকে, তাহলে আমি ঘাটতি ছিল আরো 15 লাখ ঘাটতি ধরেন। এই ধুমধাম করে এগুলো করে ফেলতেছেন, মানে আপনি এই সাহসটা পাচ্ছেন কিভাবে? এটা আমি নিজের উপর মানে সাহস করতে এখনো বিলিভ নাও, এখনো আমার যদি ক্যাপিটাল 2 কোটি হয়, আমি 3 কোটি ইনভেস্ট করে ফেলি। আপনারা গল্পটার যে অবস্থায় আছেন, মাছ নদীতে আছেন, একটু সামনের দিকে আগালে বুঝতে পারবেন যে এই লোকটা আসলে কতটা সাহসী নিজের জায়গাতে। ইনফ্যাক্ট কিছু প্রমাণ তো হয়েও গেছে গল্পের যে জায়গাটিতে। হ্যাঁ, তারপর 2টা কন্টেনার নিয়ে আসলাম। আবার ক্যাপিটাল শর্ট, যেটা প্রথম বিজনেসই আমার ছিল ক্যাপিটাল শর্ট, টানাটানি। আমার ডিউটির টাকা কোথায় জোগাড় করবো, এবার ডিউটির টাকা লাগবে। তো আমি কিছু মাল বিক্রি, ওনাকে বললাম, আমি তো মার্কেট চিনি না তখন, তো ওই লোক ভাইটাকে বললাম কিছু মাল বিক্রি করে দাও। মাল বিক্রি, উনি কিছু অ্যাডভান্স টাকা নিয়ে মাল বিক্রি করে দিলে, এরকম করে 2 কন্টেনার মাল ছাড়াই দিলাম। তো বেশ টাকাটা লাভ হলো ধরেন 2 লাখের না কাছাকাছি টাকা, 2 কন্টেনার 2 লাখের কাছাকাছি লাভ হয়ে গেল। তো লোভ ঢুকে গেল না, তাহলে তো ভালোই কষ্ট করতে পারলে তো ভালোই, দেখি 2 মাসের ভিতরে 2 লাখ ইনকাম। তো মোটামুটি এরপরে রুলিং করলাম, কিন্তু আমি মানে এই বিজনেসটা আমি পুরাপুরি আয়ত্ত করতে পারি নাই। অর্ডার করা, মাল নিয়ে আসা, কার কাছে কেমনি কি যায়, এগুলো আমি জানতাম না। জাস্ট আমি এই টাকাটা ইনভেস্ট করতাম, উনি বাকিটা করতো। উনি যেহেতু ঢাকা শহরে সার্ভিস করতো, হ্যাঁ, এরকম করতে করতে আমি আমার টুকটাক সিএনএফ এর কাজ হইতো তখন, অল্প কাজ। সিএনএফটা কি জিনিসটা? কি? ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং। যেগুলো আপনি এটা আমদানি করবেন, এটা ক্লিয়ারিং করতে হয়, কাস্টমসকে ডকুমেন্টস জমা দিতে হবে না, ওইটা একটা এজেন্সির মাধ্যমে জমা দিতে হবে। ওকে, সো এজেন্সি হিসেবে কাজ করতেন? হ্যাঁ, এজেন্সি, হ্যাঁ, মিডিয়া হিসেবে আমি কাজ করতাম। পুরোটার কাজ দায়িত্ব ছিল উইথাউট এনি ডকুমেন্ট, ওই ভাইটাকে আমি দিয়ে দিতাম। জাস্ট বিশ্বস্ততা সুস্থ উনি আমাকে অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিত। আমার তো লোনের টাকা জাস্ট করতে হয়। তো এক সময় আমি খুব বেশি প্রেশার দিচ্ছি ওনাকে। কেন প্রেশার দিচ্ছি? আমার টাকাটা আগে যেভাবে আসতেছে না। আমার একটু সন্দেহ হলো। আমি একদিন বিনা খবর না দিয়েই হাতের ফুল চলে আসছি। উনি আমাকে যে স্টক দেখালো, ওই স্টক ওখানে নাই। দেখি মাল আছে অল্প, কিন্তু টাকা নাই। আবার আমার বিজনেসের ধাক্কা শুরু হলো। ইন দ্য মিন টাইম আমি ওখানে বসে থাকলাম। আমি ভাই মালগুলা বিক্রি করে ফেলবো। আমার চিন্তা ছিল যা আছে এগুলো সব আজকে শেষ করে চলে যাব। তো আমি 2-1 পরিচিত ছিল না ওখানে, ওদের সাথে নক করলাম। তো ওদের মাধ্যমে কিছু মাল বিক্রি করা শুরু করলাম। ইন দ্য মিন টাইম ওনারাও বিক্রি করতেছেন।
তো আমি তো আর ঢাকায় বেশি দিন থাকতে পারতেছি না, মনে করেন 3 দিনের বেশি আমি ঢাকায় থাকা আমার সম্ভব না। তো আমি তো আর স্টে করতে পারলাম না, আমি চলে আসলাম। পরে 1 দিন 2 দিন সে আর টাকা দেয় না। তখনও কি আপনার বিজনেসে লস? লস, তখন লস। মানে এমপ্লয়ীদের বেতন দিতেন কিভাবে, এই 2 জন এমপ্লয়ীদের? এই বেতন ওই যে টুকটাক কাজ হতো না, এগুলো দিয়ে? হ্যাঁ, তো ঠিক টাইমে বেতন দিতে পারতাম না। আর সংসার চালাচ্ছে আপনার ওয়াইফ মূলত? হ্যাঁ, মূলত ওই বেশি চালাচ্ছে, ওকে। ওই চালাচ্ছে সংসার। আমার বিজনেস তো একদম লাল বাতি জ্বলে গেছে তখন। ব্যাংক আমাকে, HSBC ব্যাংক বারবার আমাকে চিঠি দিচ্ছে, প্রতি মাসে চিঠি দিচ্ছে। আমার বাড়িওয়ালা একসময় বলে উঠলো, ছেলে কি করছে? আমি তো আব্বা আম্মাকে এগুলো বুঝতে দিচ্ছি না, যে না না ব্যবসা ভালোই চলতেছে, ব্যবসা ভালো চলতেছে। তো একদিন বাড়িওয়ালা বলছে, ভাই দেখেন এখানে তো এরকম চিঠি আসতেছে, মনে হয় নিশ্চয় কোনো লোনের কোনো কেস হতে পারে। তা আব্বা আমাকে একটু জিজ্ঞেস করছে, না না সামান্য লোন আছে, এগুলা দেওয়া হয় না তো সেজন্য। এবং এই লোনটা ব্যাংক থেকে এমন ভাবে তোলা হয়, এটা কিন্তু একটু মানিজ্যের প্রশ্ন হয়ে যায়। যাদের সাথে আপনি যোগাযোগ মেনটেন করবেন ওদেরকে গিয়ে নক দেওয়া শুরু করে। ও কি করলো, ওর বোনের কিছু FDR ছিল। ওর বোনের? হ্যাঁ, মানে আপনার ওয়াইফের বোনের? হ্যাঁ। বলছে, বোন আপু থেকে আমি 5 লাখ টাকা তোমাকে নিয়ে দিই, তোমার যা লোন ছিল। আমার কিন্তু 2টা ছিল, ব্র্যাক ব্যাংকে, HSBC তে। 2টা তো একদম কঠিন ব্যাংক, বুঝলেন না? আর 2টা শোধ করে দিলে তুমি 50,000 করে মাসে দিতে পারবা? হ্যাঁ দিতে পারবো, কিন্তু আসলে দিতে পারবো না। না, আমার একটা প্রশ্ন চলে আসছে এতক্ষণ গল্পটা শোনার পরে, যে আপনার এই যে এতবার ফেইলার এবং সে কম বেশি বিষয়গুলো ইনফর্ম আপনার ওয়াইফ, তারপরও সে আপনার উপরে এত আস্থা রাখতেছে কিভাবে? মানে গহনা বন্ধক রেখে হোক, বোনের FDR ভেঙে হোক, বা যে কোনো ভাবে হোক, সে আপনাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। সে সাপোর্ট এই কারণেই দিচ্ছে, সে যে আগে বলছে আমার, মানে ওর আত্মীয় স্বজনে, আমি তো প্রেম করে বিয়ে করছি, মানে ও তো প্রেম করে বিয়ে করছে, সেটেল ম্যারেজ না। তো ওর আত্মীয় স্বজন এনেছিল যেগুলো ভালো ভালো প্রপোজাল, অ্যাকসেপ্ট না করলো তো ওদের সামনে, মানে ওনার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। চ্যালেঞ্জ হয়ে গেছে আমাকে দাঁড় করানোটা, ওর জন্য একটা চ্যালেঞ্জ এটা। তো আমাকে সাপোর্ট না দেয় তো আর কোনো। হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ মানে একে অপরের পরিপূরক হলে একটা গল্প কোথায় যেতে পারে, দ্যাট ইজ দ্য বেস্ট এক্সাম্পল ফর টুডে ব্র্যান্ডিং বাংলাদেশের জন্য। বিকজ আমরা মনে করি যে ফ্যামিলি হচ্ছে একটা রাষ্ট্রের ক্ষুদ্রতম ইউনিট এবং সবচেয়ে শক্তিশালী ইউনিট, কারণ মানুষ পরিবার থেকেই সবকিছু শেখে। তো পরিবারের বন্ধনগুলো যদি খুব মানে সাপোর্টিভ হয়, তাহলে একটা ফ্যামিলি মেম্বারের দ্বারা অনেক কিছু করা সম্ভব। বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ যদি খুব সাপোর্টিভ হয়, তাহলে এইরকম একটা মানুষ জীবনে কি করতে পারে সেটা আপনারা এখন দেখবেন একটু সামনের দিকে গেলেই। তারপর ও 5 লাখ জোগাড় করে দিল। আমি পরের দিন ও আর আমি গেলাম HSBC গিয়ে ক্লোজ করবো, এটা ক্লোজ করে ফেললাম। তারপর ব্র্যাকে গেলাম, ক্লোজ করে ফেললাম। মানে ও 5 লাখ দিচ্ছে, আমি সামান্য কিছু জোগাড় করে, যেহেতু আমার ওদিকে ক্যাপিটাল কিছু ছিল, লোনের ক্যাপিটাল, সরি ইম্পোর্টের ক্যাপিটাল, ওগুলা দিয়ে আমি মানে লোনের টেনশনটা মাথা থেকে ঝেড়ে ফেললাম। ছাড়ার পরে এবার চিন্তা করলাম, ইম্পোর্ট তো আমাকে দিয়ে হবে না, এর তো অনেক বড় বিজনেস, মানে অনেক বড় ক্যাপিটালের টাকার বিজনেস এটা, আমাকে দিয়ে অল্প পুঁজি দিয়ে তো ইম্পোর্ট করা যায় না, আমদানি রপ্তানি বিজনেস তো অল্প টাকা হয় না। তাহলে আমার বিজনেসটা কি, আমার C&Fটাকে আমার সম্বল, সেটা কি উইথাউট ক্যাপিটাল ছাড়া আমাকে বিজনেস করতে হবে, মানে উইথাউট ক্যাপিটাল ছাড়া আমাকে ক্যাপিটাল করতে হবে। এবার মনোনিবেশ দিলাম ওখানে। এখন মনে করেন আরো বেশি শ্রম দেওয়া শুরু করলাম, ইম্পোর্টারদের দুয়ারে দুয়ারে যাওয়া এজেন্সি হিসেবে, ভাই আমাকে একটা কাজ দেন, আমি করে দিব, কম টাকায় করে দিব ভাই, কিন্তু কেউ তো রেসপন্স করে না। তো মামা কিন্তু আমাকে ডকুমেন্ট সাপোর্ট দিয়ে যাচ্ছে, অল্প 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 করে দিয়ে যাচ্ছে। তো উনিও মাঝে মধ্যে বলে, কিন্তু আসলে বললে তো দেয় না সবাই। ইন দ্য মিন টাইম এটা শেষ করলাম, আর একটা ধাক্কা আসলো, আমার ওই মামাটা আবার আমাকে একটা প্রপোজ করলো, তুমি আমার লাইসেন্সে কাজ করতে পারবে না, তুমি তোমার নিজের লাইসেন্স করো, তারপর তুমি কাজ করো। কেন? আমার যখন 8-10টা হলো না, তখন হয়তো ওনার স্টাফদের ভিতরেও একটা জেলাস চলে আসছে, শিমুল হয়তো উপরে উঠে যাচ্ছে। আর কোন ক্রিটিক্যাল ডকুমেন্ট যদি চলে আসে, লাইসেন্সের উপর আঘাত আসবে, মনে করো অনেকে 2 নাম্বারই মাল নিয়ে আসে না, এখন ওনার লাইসেন্স আর করতে দেবেন আর কি। আমার অফিস আর ওনার অফিস তো দূরত্ব হয়ে গেল, আর আমি কি কাজ করতেছি এটা উনি তো জানে না, হয়তো আমি টাকার লোভের জন্য অনেক 2 নাম্বারই কাজ করে ফেলতে পারি, কথা বুঝেন না? স্বাভাবিকভাবেই ওনার জায়গা থেকে উনি লাইসেন্স শেয়ার করবে না। হ্যাঁ, উনি আমাকে আঘাত দিল, তুমি আগামী মাসের অমুক তারিখ থেকে আমার লাইসেন্স ইউজ করতে পারবে না, যা ডকুমেন্টগুলো আছে তুমি ডেলিভারি কমপ্লিট করে ক্লোজ করো। তাহলে আরেকটা ধাক্কা, একটা লাইসেন্স, বর্তমানে কোনো লাইসেন্স
সরকার দেয় না। আর কোনো বাজাতে কোনো লাইসেন্স কিনতে গেলেই আমাকে গুনতে হবে 20 থেকে 30 লক্ষ টাকা। একটা বিজনেস কোথায় শুরু হয়েছিল 20 থেকে 25,000 টাকার বনফুলের প্রোডাক্ট দিয়ে শুরু হয়েছিল অ্যাজ এজেন্ট হিসেবে, সেটা এখন কোথায় এসছে? অ্যান্ড দ্য থিং ইজ দ্যাট আমরা এখন পর্যন্ত লাভ দেখতে পাচ্ছি না, কিন্তু আপনার জীবনে যে অভিজ্ঞতাগুলো হচ্ছে প্রতি পদে পদে সেটা কিন্তু অমূল্য, সারা জীবন ভেঙে খাওয়ার মতো। জি বলেন তারপর। লাইসেন্স কোথাও পাচ্ছি না। হঠাৎ করে মামাটা আমাকে একদিন বলল, ও মানে আমার এক পরিচিত মহল লাইসেন্স বিক্রি করে ফেলবে, তুমি যদি কিনতে চাও নিয়ে নাও। আমি কত টাকা? হয় ভেঙে দিব, যা হয়। হ্যাঁ মামা দেখা, আমার কাছে তো টাকা বেশি নাই, আমি অত টাকা কেমনে দিব, আপনি আমাকে যতটুকু পার একটু হেল্প করিয়েন। আচ্ছা ঠিক আছে, তুমি আসো। তো আমার কাছে যে টাকা নাই এটা আমি কাউকে কিন্তু বুঝতে দিই না, শুধু আমার ফ্যামিলি ছাড়া, হাক্টিমা ছাড়া আমি কাউকে বুঝতে দিই নাই আমার কাছে টাকা নাই। আমার কাছে সব টাকা আছে। কত তোমার 50 লাগবে, দিব। মানে বাইরের বিজনেস ওয়ার্ল্ডে, হ্যাঁ ঠিক আছে, আমি পারফেক্টলি ওকে। তো বসলাম কথা নেই। নেভার শোজ ইউর উইকনেস। আজকের এই স্টোরিতে অনেকগুলো লেসন আছে যেগুলো আপনারা যখন এই অনার্স মাস্টার্সে পড়বেন সেগুলোতে থিওরিটিক্যাল আপনাদেরকে শেখানো হবে, কিন্তু এখানে সব পার্ট হবে, কম্পাইল একটা মানে প্যাকেজ যেখানে সব কিছু আছে ম্যানেজমেন্টের। ওকে, যে নেভার শোজ ইউর উইকনেস টু আদার্স। বসলাম তো বলছে বাজারে তো এখন এরকম চলতেছে, আমাকে 20 লাখ দিতে হবে। ওই ভদ্রলোক বলল, তো না সরি একটু বেশি বললো। মামা বললো যে দোস্ত তুমি অত চাইও না, টাকা 20 লাখ দিবে তোমাকে। হ্যাঁ ঠিক আছে 20 লাখ, কিন্তু টাকাটা একসাথে দিব না। আমি আপনার লাইসেন্সের পার্টনার হবো 50%, পুরা না, কারণ আমি তো পুরা দেওয়ার ক্ষমতা রাখতেছি না। হ্যাঁ, তো 50% দিব, আর 50%-এর বিনিময়ে আপনাকে কিছু আমি প্রফিট দিব। মানে কাজ করে কাজ আপনি করবেন, কিন্তু লাইসেন্সের একটা ফি দিবেন, একটা ফি দিব আপনাকে। তো উনিও এটাতে রাজি হয়ে গেল। তখন 10 লাখ কোথায় থেকে দিব? ওই 10 লাখ কোথায় থেকে দিব? কি দিস ইজ কল ম্যানেজমেন্ট। পকেটে নাই পয়সা, ভাই আমি একটু ইন্টারাপ্ট করছি, পকেটে নাই পয়সা, ওই অবস্থায় সে 20 লক্ষ টাকার একটা লাইসেন্স কিনছে এবং লাইসেন্সেরও ম্যানেজ হয়ে গেছে, সেখানেও কোনো টাকা নেই, সেখানে আবার পলিসি করে 50% নিচ্ছে, 50% নিয়ে বাকি 50% তাকে একটা মূলা ঝুলাই রাখছে যে প্রফিট দিব। প্রফিট করবে কি করবে না কোনো গ্যারান্টি নাই, এবং তারপরেও বিষয় হচ্ছে যে পকেটে সেই 10 লাখ টাকাও নাই। ক্যান ইউ ইভেন ইমাজিন হোয়াট আ স্টোরি? তারপর রাত্রে বললাম আমি কি করা যায়, তো বলছে তোমাকে আমি 50% দিয়ে দিব, ম্যানেজ করে দিব। কিভাবে? আপুর কাছ থেকে আরো 5 লাখ নিব। 5 লাখ ইন্টারমিডিয়াম যেটা আমি নিয়েছিলাম লোনের জন্য, এটা আমি শোধ করে ফেলেছি এর ভিতরে। হ্যাঁ, আপার কাছ থেকে 5 লাখ আবার নিই, 50,000 করে তুমি দিয়ে দিও। হ্যাঁ ঠিক আছে। তো এফডিআর ব্যাংকে আবার 5 লাখ এনে দিল আমাকে। তো আমি ওনাকে 5 লাখ দিয়ে দিলাম। তো ওনাকে একটা শর্ত দিলাম, এটা তো একটা প্রসেসের বিষয়, আমার নামে ট্রান্সফার হবে, এটা একটা প্রসেস লাগবে, সময় লাগবে। তো তারপরে বাকি টাকাটা আমি তাকে দিব। 5 লাখ দিয়ে দিলাম, আর 5 লাখ পরে দিব। এবং ইন দ্য মিন টাইম কাছে কাস্টমসের কাজ করার জন্য যে টাকা পয়সাগুলো লাগবে ওগুলো আমি বিয়ার করব। তো উনিও আমাকে এই সুবাদে অথরিটিটা দিল, সাইন ইন অথরিটিটা দিল। আমি কাজ আমার পাওয়ার, আমার সব কিছু আমি এখন নিজের মতো করে করতে পারছি। আমরা ব্যবসার পরিধিটা আস্তে আস্তে আমি একটু বাড়াচ্ছি, এবং মাশাআল্লাহ আল্লাহর রহমতে আমার একটা টার্গেট ছিল, মানে যখন এই ব্যবসায় ছিলাম তখন আমি একদম 2009 থেকে তো শুরু আমার বিজনেসটা হাতে করা, 9 থেকে 2011 পর্যন্ত আমি কয়টা কাজ করছি আমি একটু হিসাব নিলাম। তা আমি এই 8, 9, 10, 11 আমি মাত্র কাজ করলাম 80টা। মানে এই কয়দিনে কাজ, বছরে কাজ করলাম 80টা। আমি চিন্তা করলাম আমাকে 200 করতে হবে, এটাকে আগামী বছরে 200 আনতে হবে। মানে 80টাকে 200 নাম্বার নিয়ে আসতে হবে, 200 নাম্বারে নিয়ে আসতে হবে। মানে 200 নাম্বারে আনলে আমার কি রকম প্রফিট হয় বা এগুলো সব হিসাব করে আমি 200-তে নিয়ে আসবো। মানে মনে করেন রাত দিন এর পিছনে শ্রম দিতে 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 তো 200 আমি পরের বছর আমি 200 ক্রস করলাম। এই 200টা কি নাম্বার? মানে ইম্পোর্ট এক্সপোর্টের প্রোডাক্ট, ইম্পোর্টের মানে ডকুমেন্টেশনের নাম্বার, কাজের জব আর কি। ওকে, কতগুলো আপনি ইম্পোর্ট এক্সপোর্ট করেছেন কন্টেন্ট?
তো 200 জব আমি ক্রস করে ফেললাম 2012-তে এসে। তো রানিং করলাম, তো মোটামুটি সংসারটা চললো। এই আর একটা অফিসে জয়েন করলো, একটা গ্রুপ অফ কোম্পানিতে অ্যাকাউন্টসের হেড হিসেবে। আর শুধু একজন কাছ থেকে আমি 2 লক্ষ টাকা ইনকাম করতে পারি, এনি হাও প্রফিটটা আসে। ওনার এতগুলো কাজ, তাতে 5,000 করলে উনি 30টা করলে 1.5 লাখ তো চলে আসে, আর এদিক ওদিক করলে 2 লাখ তো আমার আসেই। কথা বোঝেন না? তো উনি আমার কাজের প্রতি প্লিজড হয়ে ওনার সব কাজটা আমাকে দিয়ে দিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। অন্যজনকে সাইড করে দিল, আর এক্সিডেন্টকে ক্যান্সেল করে দিল। তো ওনার ডিপার্টমেন্ট 2টা ছিল, একটা পোল্ট্রি, একটা হচ্ছে ফ্রুটস। ওনার দুটোটার কাজ আমি নিয়ে ফেললাম। তখন আপনার প্রতি মাসে 2 লাখ প্লাস হচ্ছে প্রফিট। ওকে, তারপর 2 লাখ প্লাস হচ্ছে প্রফিট। তো ওরা বললাম একদিন চল আমরা ফ্ল্যাট দেখি না, চিটং ক্যান্টনমেন্ট ডিওএইচএস এ, যেটাতে আপনি বর্তমানে থাকি, আপনার নিজের ফ্ল্যাট। হ্যাঁ। আপনার আর্থিক মূল্যমান কোটি টাকা ছাড়ালো কত সালে? 2012 সালে নাকি তার একটু পরে গিয়ে? এরপরে গিয়ে 13-14-14-তে গিয়ে 14-15-তে গিয়ে আমার মোটামুটি আমি কোটি টাকা ক্রস করেন আপনি? ক্রস করে ফেলি। এরপরে যখন আমি ওই যে টার্গেট করলাম প্রথম আমার 80 থেকে 200-200-র পরে আমি করলাম, এবার করতে হবে আমাকে 400 বছরে। বছরে 400, দেখলাম আমি ওটাই ক্রস করলাম। মানে টার্গেট যেটা রেখেছেন টার্গেট ফিল আপ হয়েছে? হ্যাঁ, টার্গেট ফিল আপ করলাম। এরপরে করলাম 500 আসতে পারে, কারণ আবার 200 বাড়া যাবে না এখন, মানে এখন আর 200 বাড়ানো যাবে না। আচ্ছা, আমাকে 500 করতে হবে। মানে 200 থেকে জাম্প করে 400, 400 থেকে 500 মিট করেছেন? হ্যাঁ, 500। পকেটে 1 টাকা রেখেছিলেন এক সময়, যে 1 টাকা এটা রাখতে হবে, পকেট শূন্য করা যাবে না। সেখান থেকে আপনি আজকে কত টাকার মালিক? বিজনেসের ভ্যালু ধরলে এখন 5 কোটির অ্যাভাব হবে। 5 কোটির উপরে, মানে একদম ক্যাশ ক্যাপিটাল এটা। কারণ ওখানে তো কাগজের দাম, কথা বুঝেন না? ওই রকম না যে আমার একটা এখানে এফডি আর অমুক সমুক। হ্যাঁ না, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার মার্কেট যে ভ্যালুটা, মানে লোকজন আপনাকে যেটা চেনে সেটা তো একটা, এটা তো বুস্ট আপ। এটা তো আসলে এটার ইকোনমিক ভ্যালু দাঁড় করানো খুব মুশকিল। এটা হচ্ছে বিষয়। কিন্তু আমি আপনাকে একটা কোশ্চেন করতে চাই, আমি গল্পটা যে জায়গাটায় নিয়ে এসেছি, এই যে আপনার লাইফ, মানে আকলিমার সঙ্গে পরিচয় হওয়ার পরে আপনার স্ট্রাগল বা তার সাময়িক আপনার যে বিজনেস শুরু করা, এই লাইফে আপনি সবচেয়ে বড় যদি ক্রেডিট দিতে হয় আল্লাহর পরে, তাহলে আপনি কাকে দিবেন? এখন তো বলি তাকে বলি। এখন মানুষের কথা বলা হচ্ছে, এই মানুষটা স্টুডিওর বাইরে ছিল, এতক্ষণ তাকে আমরা কষ্ট করে বসিয়ে রেখেছি। আমরা এই মানুষটাকে একটু নিয়ে আসতে চাই এবং আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। আমি বারবারই বলছি, ব্র্যান্ডিং বাংলাদেশের ফার্স্ট এপিসোডটা আমি শুরু করেছি একটা রাষ্ট্রের সবচেয়ে ক্ষুদ্রতম ইউনিট, ফ্যামিলি থেকে, যে পরিবারে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের জায়গাটাতে আমি দেখিয়েছি বা দেখাবার চেষ্টা করছি যে এটা সাপোর্টিভ হলে একটা মানুষের জীবন কতটা মানে এক্সাম্পল দেওয়ার মতো হতে পারে। আমার আপনার কাছে প্রথম প্রশ্ন, বিয়ের পরে যখন আপনার হাজব্যান্ড এসে বলল যে গহনাগুলো তো আসলে কোনো একটা জায়গা থেকে নিয়ে আসছি, আমাকে সেই জায়গাটায় দিয়ে দিতে হবে, ওই সময়টাতে আপনার কি মনে হয়েছিল যে এই হাজব্যান্ডকে দিয়ে আসলে সংসার আদৌ হবে নাকি সম্ভব না? অনুভূতিটা কি ছিল একটু বলেন তো? না, অনুভূতিটা অ্যাকচুয়ালি ওইরকম ছিল আপনি না। ধারণা করতে পেরেছিলেন যে এই গোলটা কোথাও থেকে ভাড়া দিয়ে নিয়ে এসে আপনাকে বিয়ে আমি হয়েছে? ওইটা ধারণা করতে পারি নাই তখন। কি মনে তখন আমি কোনো কিছু ফিলিংস আমার মধ্যে ওইরকম ছিল না। যাক, আমি ওইটা চিন্তা করছি, ওর যদি কোনো একদিন যদি ওর ক্যাপাসিটি হয় আমাকেও বানিয়ে দিবে। পুরো গল্পটা আপনি তো এখন দেখলেন না, হয়তো যখন আমি প্রচার করব তখন দেখবেন। আমার বেশ কয়েকটা জিনিস খুব, মানে টু বি অনেস্ট বলি, সেটা হচ্ছে উনি খুব সৌভাগ্যবান। আজকের এই এপিসোডটা দেখার পরে অনেকেই বলবে যে এরকম সাপোর্টিভ ওয়াইফ আসলে খুব কপালে খুব কম মানুষেরই জোটে। তো আপনি একটা মানুষকে তখন বিয়ে করছেন, তার চাল নাই চুলা নাই, হ্যাঁ, থাকার কোনো জায়গা নাই, সে থাকে মানুষের বাসাতে, আপনি রাজি হয়েছিলেন কি কারণে? আমি রাজি হয়েছিলাম, এমন তো না যে একেবারে পাগলের মতো ভালোবাসতেন, তাও তো না। না, আমি তো ওর সাথে তো আমার ফার্স্ট হচ্ছে ফ্রেন্ডশিপ। হ্যাঁ, রাইট, ফ্রেন্ডশিপ, এবং ওর ফ্রেন্ডশিপে আমি ফার্স্ট ওকে ফ্রেন্ডশিপের শর্ত দিয়েছিলাম যে আমাকে যেদিন যদি তোমার আমার ফ্রেন্ডদের মধ্যে কেউ যদি আমাকে ভালোবাসার প্রস্তাব দাও, সেদিন থেকে তোমার সাথে আমার ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যাবে। ওকে, ওদেরকে সবাইকে সে শর্ত দিয়েছিল, কিন্তু ওর প্রতি আমার সেরকম কোনো ফিলিংস ছিল না। হাতটা তো আপনি প্রথম ধরেছিলেন আমি যতটুকু জানলাম ওনার কাছ থেকে বিয়ের প্রস্তাব দেওয়ার পরে। আমার হাতটা আমি ধরেছিলাম। ও হচ্ছে এমন একজন খুব ক্লোজ ফ্রেন্ড যে আমার সব কিছু বিপদে আগে আসতো। ও আমার সব কিছুতে, যেমন আমি বলি, আমি যখন আমার গ্রাম থেকে প্রায়
2 ঘন্টা পথ পাড়ি দিয়ে আমি ওদের এলাকায় কলেজ করতে যেতাম। 2টা কলেজ বাদ দিয়ে আমি ওদের এলাকায় কলেজ করতে যেতাম। আমার মুখে থাকতো নেকাব। উনি সাপোর্ট দিত আপনাকে, ও মানে ওখানে আমি সন্ত্রাসীদের জন্য আমি ক্লাস যেতে করতে পারতেন? পারতাম হ্যাঁ, না। একদম ইনিশিয়ালি বলেছে উনি আমাকে সে হ্যাঁ, কথাগুলো। আমার খুব প্রবলেম ছিল এবং ও আমাকে যেটা করতো বাস স্ট্যান্ড পর্যন্ত এসে পৌঁছায় দিয়ে যেত। পৌঁছে দিয়ে যেত, আমি ওইদিকে পৌঁছাতাম। মানে আমি কখনো ক্লাস করতে না পারলেও ও আমার নোটগুলো কালেক্ট করে রাখতো। মানে আমার সব কিছুতে আমি একটা টিচারের কাছে প্রাইভেট পড়তাম, আমি অনেক সময় আসতে অনেক পারতাম না। কেয়ারিং ছিল। হ্যাঁ, আরো একটা ব্যাপার ছিল, যেমন এখনকার যুগে বা তখনকার যুগে আমাদের সময় যারা ফ্রেন্ড ছিল তাদের মধ্যে একটা দৃষ্টিতে মেয়েটা সুন্দর, মানে একটু ওর টাচ মধ্যে করি, সেই জিনিসটা ছিল না কখনো। একটু হাত ধরি, হ্যাঁ হ্যাঁ একটু টাচ করি, বা ওকে আমি একটা মানে একটু দুষ্টামিমূলক কথা বলি, হ্যাঁ হ্যাঁ, ওর মাঝে আমি সেটা কখনোই দেখি নাই। যেটা আপনি জীবনে অনেক সাফার করেছেন চারপাশ থেকে। হ্যাঁ, আমি জীবন অনেক সাফার করেছি এবং আমি এত সাফার মানে করলাম যে যেটা সাফার এটা করলাম যে আমি এমন এক সময় সন্ত্রাসীদের যন্ত্রণায় আমি এমন বলেছি আল্লাহকে তুমি আমার সৌন্দর্য নষ্ট করে দাও, কান্না করতাম। এমন একটা আমি সরকারি চাকরি ফেলে গ্রাম থেকে টাউনে এক কাপড়ে পালাই আসছি সন্ত্রাসীদের যন্ত্রণায়। ওকে, আমার লাইফটা সেরকম গিয়েছে। সেখানে আপনি মানুষটাকে ব্যতিক্রম হিসেবে পেয়েছেন, কিন্তু আমি আমার ব্যতিক্রম হিসেবে পেয়েছি, তার মধ্যে মনটাকে সে দেখেছে, সে আমার আদার সাইড কিচ্ছু দেখে নাই। আপনি এখন কিসে আছেন? কোন কোন জব করছেন এখন? না, আমি আর ও একসাথে তো বিজনেস আছে, এখন দুজন মিলে এক বিজনেস। একই মাশাআল্লাহ business। মাশাআল্লাহ। একসাথে বিজনেস আমার করতেছি। একাংশ পুরোটাই উনি নিয়ন্ত্রণ করেন। ও এখন ও ভাবি, আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই, সেটা হলো যে আপনার জামাই যে আজকে এতটা সফল, আপনি কি আগে কখনো বুঝেছিলেন যে এই লোকটার দ্বারা হবে, এই লোকটা পারবে সফল হতে? একদম অনেস্ট অপিনিয়ন বলেন। একদম আমি বুঝেছিলাম। বুঝেছিলেন? আপনার জামাইয়ের ঘরে আসার আগে আপনাদের তখন আক্ট হয়েছে, ওই অবস্থায় আপনি জানতে পারেন যে ওনার শরীরে একটা ভাইরাস আছে, এটা একটা মরণঘাতী ভাইরাস, যদিও এটা ঘুমন্ত অবস্থায় আছে, যে কোনো সময় এটা চাইলে আল্লাহ না করুক জাগ্রত হইতে পারে। জাগ্রত হতে পারে। হুম। এটা জানার পরও আপনি তার সঙ্গে সংসার করলেন, আসলেন। হ্যাঁ, আমি যেটা জানার পরও ওর অনেক রিলেটিভ আমাকে ফোন করে বলেছিল এখনো আর সময় আছে, তুমি ছেড়ে দিতে পারো, কারণ ওর লাইফ রিস্ক আছে। আমি হাত যেটা একবার ধরেছি সেটা আমার ছাড়ার জন্য না। আর আমার ফ্যামিলিতে একটা কথা আছে, সেটা হচ্ছে তুমি লাল শাড়ি পরে ঢুকবা, সাদা কাপড় পরে বেরোবা। আমি তো ছাড়ার জন্য ওর হাতটা ধরিনি। আপনি হ্যাপি? আমি হ্যাপি। এটা আমি কিন্তু খুব বড় happy। একটা রিওয়ার্ড। ও কিন্তু আমার জন্য অনেক কিছু করেছে। আমি যেটা মনে করি অ্যাকচুয়ালি লাইফের মধ্যে সবচেয়ে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে স্যাক্রিফাইস। ট্রু। স্যাক্রিফাইস করতে হবে। আমি যদি স্যাক্রিফাইস করি আমি ফিউচারে কিছু পাবো, এটাই হচ্ছে ফার্স্ট। আর যেটা হচ্ছে অনেকে আমি এখন দেখি বিয়ে হয়ে যাওয়ার পর আমার শ্বশুরকে বা শাশুড়িকে, আমার শাশুড়িকে আমি একটু আলাদা থাকবো বা আলাদা করব, আমার মধ্যে কখনো ওই টেন্ডেন্সিটা ছিল না। আমি আমার দেবর, আমার ননদ, আমার শ্বশুর সবাইকে নিয়ে খুব চমৎকার মানে একসাথে থাকার আমার খুব আগ্রহ ছিল। আলাদা হয়ে হ্যাপি থাকা যায় না, হ্যাপি থাকা যায় না এখনো, যদিও আমরা হয়তো কিছুটা কারণে হয়তো আমি আলাদা ফ্ল্যাটে থাকি, আমার শ্বশুর শাশুড়ি আমার দেবরের সাথে আলাদা, কিন্তু আমাদের মধ্যে এখনো মধ্যে কোনো ধরনের মানে আমরা আলাদা থাকি এটা কেউ বলতে পারবে না, কারণ আমাদের মধ্যে সব সময় বন্ডিংটা এক।